আচ্ছা, সো মেবি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। এখানে দেখেন আমরা যদি কোশ্চেন্সগুলো নিয়ে কথা বলি, লাইক ইন্টারনাল লিঙ্কিং ইম্পর্টেন্ট আর নন ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। এসইওতে ইন্টারনাল লিঙ্কিং তো খুবই ইম্পর্টেন্ট। এরপরে এখানে আছে হুইচ অফ দোজ ইজ নট ম্যাট্রিক্স ইউজ ইন দ্য লিঙ্ক বিল্ডিং। ওকে, বলা হচ্ছে এইখানে কোন ম্যাট্রিক্সটা লিঙ্ক বিল্ডিংয়ের সাথে যায় না। সো ডোমেইন অথরিটি, নাম্বার অফ লিঙ্কস, নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট, নান অফ অ্যাবভ। কোনটা হওয়া উচিত? জি, এইখানে বলা হচ্ছে হুইচ অফ দোজ ইজ নট ম্যাট্রিক ইউজ ইন দ্য লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংয়ে কোন ম্যাট্রিকটা আমরা ইউজ করি না? এটা হচ্ছে নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট। কারণ লিঙ্ক বিল্ডিং করার সময় আমরা যদি বলি কি কি ম্যাট্রিক্স দেখি, প্রথমত ডোমেইন অথরিটি তো অবশ্যই দেখি। নান অফ অ্যাবভ কখন হবে? যখন এখানের একটাও দেখা যাবে যে মিল পাচ্ছি না, তখন আমরা বলবো নান অফ অ্যাবভ, মানে এখানের কোনোটাই আসলে যাচ্ছে না। নাম্বার অফ লিঙ্কস, অবশ্যই ওবিএল আমি এই কথাটা বলেছিলাম যে লাইক কি পরিমাণে আউটবাউন্ড লিঙ্ক আছে, যেখান থেকে কম মানুষ লিঙ্ক পায় সেইটা একটু বেশি প্রায়োরিটি দেয় গুগল। এক্সক্লুসিভিটি, আচ্ছা এটা খুব কম আসলে ইম্পর্টেন্ট। তারপরেও আমরা বলি প্রথমত হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের সময় কোন ম্যাট্রিক্সগুলো মেইনলি দেখি। এর মধ্যে আমরা তো ডোমেইন অথরিটি অবশ্যই দেখি। এরপরে আমরা নাম্বার অফ লিঙ্কস অনেক সময় দেখি, এটার আসলে খুব বেশি ইফেক্ট নাই। তবে আমরা বলেছিলাম যে গেস্ট পোস্টিংয়ে মানুষ সেই সমস্ত সাইট থেকে কম লিঙ্ক পায়, আবার যারা বেশি লিঙ্ক শুধু সেল করতেই থাকে দেখবেন প্রচুর আউটবাউন্ড লিঙ্ক, আমি বলেছিলাম যে সেগুলোকে গুগল একটু কম গুরুত্ব দেয়, সস্তা টাইপের সাইট, বা যে সাইটগুলো একটু কম লিঙ্ক দেয় এই সমস্ত জায়গা থেকে পেলে নিশ রিলেভেন্ট, সেগুলো একটু বেশি ভালো। আর নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটার সাথে তো এটার কোনো সম্পর্কই নাই, কারণ অ্যাডভার্টাইজার দিয়ে আমরা কি করবো এটার সাথে? সবগুলোই পড়তে হবে, চারটাই পড়তে হবে। আর নান অফ অ্যাবভ তো হবেই না, কারণ একটা যদি মিল থাকে তার মানেই তো নান অফ অ্যাবভ হবে না। জি, আনসার হবে এটার সি। আচ্ছা, ওকে, মানে ইজির মধ্যেই চেষ্টা করছি, কিছু জায়গায় হালকা কনফিউজ করতে, বাট একটু চিন্তা করলে কনফিউশনে পড়ার, জি এটাই পরীক্ষা আসলে, না হলে তো হবে না। চিন্তা করার যেন ওই উপলব্ধিটা আসে। নেম অফ গিভেন প্রোগ্রাম ডিজাইন ইন ক্রল ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটকে যে ক্রল করার জন্য আসলে যে ডিজাইনটা গুগল রেডি করেছে সেটাকে কি নামে ডাকা হয়? কেউ বলতে পারবেন এখানে কোনটা? স্পাইডার্স বা স্পাইডার, রোবটস, ক্রাউলার, অল অফ অ্যাবভ? হ্যাঁ, ডি নাম্বার হবে। কারণ আমি বারবার বলেছিলাম কিন্তু যে সব যে নামেই রাখেন সেটাই ট্রু, একই জিনিস। জি, এবং আমরা মেবি ক্লাসে সবগুলো নিয়েই মাঝে মধ্যেই বলেছি। ওকে, সো দেন এরপরে আমরা আসি হোয়াট ইজ এই যে সিটিআর, ক্লিক থ্রু রেট, এটা আমরা জানি ক্লিক থ্রু রেট বি নাম্বার আনসার। এরপরে লং টেইল কিওয়ার্ড, এটা হচ্ছে মোর দ্যান 3 ওয়ার্ডস, এটা হবে। কারণ আমরা কিন্তু বারবার যখনই লং টেইলের কথা বলেছি 3 ওয়ার্ড অর এর বেশি, লং টেইল মানে 3টা ওয়ার্ড হইতে হবে অথবা এর বেশি। এইটাকে আসলে তবে মোর দ্যান 3 ওয়ার্ডস মানে 3টা, এইটা আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ জি, যদি ওইভাবে ধরেন যে 2 ওয়ার্ডের মানে 2 ওয়ার্ডের বেশি, ওভাবে হয় না আসলে, 3 ওয়ার্ডসের বেশি, 3 ওয়ার্ড বা এর থেকে বেশি, এরকম আসলে আনসারটা একদম শার্প আনসার। এটার জন্য আমি এভাবে করেছি, এটা হচ্ছে শার্প। এবং আমরা যখনই বলেছি এভাবেই বলেছি, টুর নামই আমরা নেই নাই, মোর দ্যান 3 ওয়ার্ডস। কারণ ওই যে ক্লাসে যেভাবে আমরা বলেছি সেম। ওকে, দেন আমরা যদি 6 নাম্বার দেখি, হুইচ ওয়ান ইজ, আচ্ছা কিওয়ার্ড সাজেশন টুল। হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, বি নাম্বার আনসার হবে। কারণ এখানে ওয়েবমাস্টার টুলও কখনো কিওয়ার্ড রিসার্চ করি না, ইয়োস্ট এসইও দিও না, গুগল সার্চ কনসোলও না। জি, এগুলো তো, এটা তো কোনো কিওয়ার্ড সাজেশন টুল না, কিওয়ার্ড রিসার্চ করার টুল কোনটা এটা বোঝাচ্ছে।
ওইখান থেকে আমরা তো আপনার সাইট কেমন পারফর্ম করতেছে, ম্যাট্রিক্স এই রিলেটেড কথাবার্তা আসলে ওইটা আসতো। ওকে, দেন 7 নাম্বার সাইট ম্যাপ ফরম্যাট ডট এক্সএমএল, টিএক্সটি তো রোবট ডট টিএক্সটি, জি এক্সএমএল সাইট ম্যাপ, জি আমরা ওই যে সাইট ম্যাপ জেনারেটরে গিয়েছিলাম ডট এক্সএমএল, আর রোবট ডট টিএক্সটি হচ্ছে ওইটা ওই রোবটের জন্য। 8 নাম্বার, মানে এটা আমার বলা রিপিট করে এই জন্যই যেন আরেকবার এই যে ভুল না হয় মাথায়, হ্যাঁ, বা রিয়েলাইজ করা, মাথার মধ্যে নিয়ে আসা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেনশিয়াল এলিমেন্ট অন পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইওতে খুব গুরুত্বপূর্ণ কোনটা সেটা বোঝানো হচ্ছে। ব্যাকলিংক না, সোশ্যাল মিডিয়া প্রমোশন না, লোডিং স্পিড, আচ্ছা অন পেজের এটার থেকেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার, আচ্ছা ম্যাটার ট্যাগস না, এটা হচ্ছে এখানে আমি নিজেই একটু বেশি কনফিউজ করে ফেলেছি। আচ্ছা, যদিও ট্যাগ যদি আচ্ছা আমি বলি, ট্যাগ কিন্তু আমরা আসলে ইউজই করি না। আমরা মেটা টাইটেল লিখলে এটা পারফেক্ট ছিল, মেটা ডেসক্রিপশন লিখলেও ঠিক ছিল, সমস্যা নেই। এইটা আমি হচ্ছে সবাইকেই মার্ক দিয়ে দিব, এখানে আমারও একটু ভুল, বাট এটা হচ্ছে আসলে একদম যদি বলি লোডিং স্পিডটা এখানে ইম্পর্টেন্ট, কারণ মেটা ট্যাগ তো আমরা ইউজই করি না। আমরা বলেছি আমরা ট্যাগ কখনো ইউজ করব না। মেটা টাইটেল যদি বলেন ঠিক ছিল, মেটা ডেসক্রিপশন বলতাম ঠিক ছিল, আসলে মেটা ট্যাগস এটা হবেই না। এটা হচ্ছে মেইন আনসার হবে সি নাম্বার। আচ্ছা দেখি যদি ম্যাক্সিমাম দেখি সবাই কি করছে, বাট এটার আনসার হবে আসলে সি নাম্বার। কারণ আপনি যদি দেখেন অন পেজ এসইওতে কোনটা ইম্পর্টেন্ট, অন পেজ এসইওর যে গুরুত্বপূর্ণ 15টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলছিলাম, তার মধ্যে বা 11-12টা নিয়ে, তার মধ্যে লোডিং স্পিড একটা ফ্যাক্টর, ওয়েবসাইট লোডিং স্পিড। হ্যাঁ, এবং এই লোডিং স্পিডের জন্য কিন্তু আমরা কাজও করি, কি করি, ওই যে ইমেজ রিসাইজ এই সেই করি। আর মেটা ট্যাগ তো আমরা ইউজই করি না আসলে। আমরা বলেছিলাম আমরা ট্যাগে টাচই করবো না, এটা উল্টা ইউজ করলে আরো ক্ষতি না। এটা হচ্ছে মেটা ট্যাগ নামে তো কোনো কিছু নাই, মেটা টাইটেল আছে, দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন আছে, জি মেটা ট্যাগ বলে আসলে নাই, জি এটা একটা বানানো, জি এটার কোনো মানে মিনিং নাই। ওকে, দেন আমরা যদি বলি 9, সো এখানে আমি বলবো যে আমার ভুল নাই, বাট আমি হচ্ছে হয়তো আরেকটু করতে কনফিউশনটা কমাইতে পারতাম, কিন্তু আমি যদি বলি একদম পারফেক্ট আছে। ওকে, সো 9 নাম্বারে পারপাস অফ এ সাইট ম্যাপ। আচ্ছা, সাইট ম্যাপের মূল পারপাসটা কি? এটার কাজ হচ্ছে, আমরা যদি নর্মালি চিন্তা করি সাইট ম্যাপের কাজ কি কেউ বলতে পারবেন? খুব ইজিলি যেন ইন্ডেক্স করতে পারে, বা তার যেন ক্রাউল করতে ইজি হয়, তাহলে আমরা জি সি নাম্বার, ইন্ডেক্সিং ওয়েবসাইট পেজ। ওকে, হ্যাঁ এটা সি নাম্বার আনসার হবে। ওকে, কারণ এখানে দেখেন ওয়েবসাইট ডিজাইনের সাথে কোনো সম্পর্ক নাই, যদি একটু ওই সেন্সে চিন্তা করেন তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন, কারণ ওয়েবসাইট ডিজাইনের সাথে কোনো সম্পর্ক নাই এটার, এনহ্যান্সিং ইউজার এক্সপিরিয়েন্সের সাথেও এটা ইউজারের সাথে কোনো রিলেশনই নাই। দেন জেনারেট ব্যাকলিংক, এটার সাথে তো কোনো রিলেশনই নাই, এটা হচ্ছে ইন্ডেক্সিং, ওয়েবসাইটকে ওই যে ইন্ডেক্স করাতে হেল্প করে। 10 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টস আচ্ছা নেগেটিভলি ইম্প্যাক্ট এসইও। আচ্ছা এখানে বলতেছে কোনটা হ্যাঁ নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, হাই কোয়ালিটি কন্টেন্ট, স্লো, এই যে সি নাম্বার, এটা নেগেটিভলি কোনটা ইম্প্যাক্ট ফেলে। সো এখানে সুন্দর করে বলা আছে স্লো ওয়েবসাইট লোডিং স্পিড, এটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং তো সুবিধা, হাই কোয়ালিটি কন্টেন্টও সাইটের জন্য সুবিধা, মোবাইল অপটিমাইজও সুবিধা। না, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্যাক্টস, এখানে কোন ফ্যাক্টসটা আছে ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট ইন এসইও, মানে এখানে কোন ফ্যাক্টটা আছে যেটা এসইওকে আসলে বাধাগ্রস্ত করে বা ক্ষতি করে। সো মোবাইল অপটিমাইজেশন এটা তো ম্যান্ডেটরি, লাগবেই। হাই কোয়ালিটি কন্টেন্ট এটা তো এসইওর জন্য ভালো। দেন ইন্টারনাল লিঙ্কিং এটাও এসইওর জন্য ভালো এবং ম্যান্ডেটরি, এই কাজগুলো আসলে করতেই হবে, স্কিপ করার কোনো ওয়ে নাই। আর স্লো ওয়েবসাইট লোডিং স্পিড, দেখেন এই স্লো হয়ে গেলেই তো ঝামেলা। জি হ্যাঁ, এটার আনসার হবে হচ্ছে
সি নাম্বার, পরেরটা আচ্ছা 11 নাম্বার, হোয়াট ইজ আচ্ছা রোল অফ অ্যানকর টেক্সট ইন এসইও। আচ্ছা বলা হচ্ছে যে এসইওতে অ্যানকর টেক্সটের রোল কি বা কাজ কি এরকম। সো আমরা অ্যানকর টেক্সট যদি বলি ওই যে হাইপার লিঙ্ক, মানে কোনো কথাকে লিঙ্কটাকে কোনো ওয়ার্ড দিয়ে হাইপার করা, ব্যানকর করা। ইমপ্রুভ ওয়েবসাইট ডিজাইন না, অপটিমাইজ ইমেজ, অল্ট অ্যাটাক না, ইনহ্যান্স ইউজার না, ডি নাম্বার প্রোভাইডিং এই যে কনটেক্সট ফর হাইপার লিঙ্কস। আচ্ছা হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অফ পেজ এসইও অ্যাক্টিভিটি ফ্লোয়িং। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ না, অপটিমাইজ মেটা ট্যাগ না, গেস্ট ব্লগিং। জি হুইচ অফ দ্য পারফেক্ট এসইও হেডিং। আচ্ছা আচ্ছা দেখেন হুইচ ওয়ান পারফেক্ট এসইও হেডিং, এখানে 65 ক্যারেক্টার্স, এরপরে 65 ওয়ার্ডস, 150 ক্যারেক্টার্স, 150 ওয়ার্ডস, কোনটা হবে? জি এ নাম্বার হবে, ক্যারেক্টার বা ক্যারেক্টার্স হবে যাই হোক, বাট বাকিগুলোর সাথে তো যাবেই না। এ নাম্বার আনসার। জি পারপাস অফ কিওয়ার্ড রিসার্চ ইন এসইও। আচ্ছা দ্য পারপাস অফ কিওয়ার্ড রিসার্চ ইন এসইও, কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করি এসইও করার জন্য সেটা বলা হচ্ছে। পপুলার সার্চ ইঞ্জিন, এটা কি হবে না, কারণ সার্চ ইঞ্জিন এটা তো অন্য জিনিস। ইমপ্রুভ ওয়েবসাইট লোডিং স্পিড না, অপটিমাইজ কন্টেন্ট ফর সার্চ কোয়ারিজ এটাই হবে। দেখেন জেনারেটিং ব্যাকলিং না, মানে এইখানে কিন্তু আনসারটা দেখেন দেয়া, বাট যদি একটু চিন্তা করেন হয়তো ডিরেক্ট আমরা যেটা বলছি অনেক সময় এটা না বলে একটু আমি যে সাইড দিয়ে বোঝানোর ট্রাই করছি, মানে অনেক সময় আসলে ওইটার উদ্দেশ্য কি এই সেই এটা। যে আইএলটিএস এর একটা ইয়ে দেখলাম, যে ধরেন ওই যে কি যেন ওটা হয়তো অনেকেই দেখছেন, যে বলতেছে আসলে যে এভাবে যে থাকে না যে যখন লিসেনিং টেস্ট হয়, যে হ্যাঁ লিসেনিং এর টাইমে ফার্স্টেই বলতেছে যে হচ্ছে লাইক গান নিয়ে আসে, যে লাইক ওর একদম সোজাসুজি দেখতে, তো ওইখানে হচ্ছে একজন আছে ও অলরেডি বাকিটা শোনার আগেই ফায়ার করে দিছে, পরে বলছে হি ইজ মাই সান, লাইক প্রোটেক্ট হিম ইন এনি কস্ট, তার আগে বিষয় আসলে এরকম হওয়া যাবে না, একটু কমপ্লিট শুনে দেন ডিসিশন। যাই হোক দেন ইম্প্যাক্ট এসইও। আচ্ছা হাউ ক্যান ওয়েবসাইট মোবাইল অপটিমাইজ ইন এসইও। আচ্ছা ইজ নো ইম্প্যাক্ট, আমিও কিন্তু লেখার পরেও দেখেন এখন পড়ে পড়ে দেখার ট্রাই করতেছি। আচ্ছা কি যেন বলতেছিলাম, হাউ ক্যান ওয়েবসাইট মোবাইল অপটিমাইজ ইম্প্যাক্ট ইন এসইও, এইটার হচ্ছে ইজ নো ইম্প্যাক্ট ইন এসইও না, এটা তো হবেই না। ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আচ্ছা ওয়েবসাইট মোবাইল ইউজার এক্সপিরিয়েন্স, ইমপ্রুভ ওয়েবসাইট লোডিং, হ্যাঁ লাস্টের এটা। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ব্ল্যাক হেড এসইও টেকনিক, এখানে কোনটা ব্ল্যাক হেড এসইও টেকনিক? আচ্ছা কিওয়ার্ড স্টাফিং, জি হ্যাঁ ওই যে কিওয়ার্ড স্টাফিং, জি ওকে হ্যাঁ যাক ওকে। হোয়াট ইজ দ্য পারপাস অফ মেটা ডেসক্রিপশন ইন এসইও। আচ্ছা এখানে কোনটা হইতে পারে কেউ বলতে পারবেন? ইমপ্রুভ ওয়েবসাইট ডিজাইন না, ইনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স না, অপটিমাইজ ইমেজ না, এই যে এটা মূলত বলেছিলাম যে ওই যে টাইটেল আর ডেসক্রিপশন সবার শুরুতে সার্চ দিলে র্যাঙ্কিংয়ে থাকলেই বোঝা যায়, ওইটাতে ক্লিক থ্রু রেট বাড়াতে বেশি হেল্প করে। একবার ওই যে অ্যাটলিস্ট কিওয়ার্ডটা রাখতে হবে, সুন্দর মতো লিখতে হবে 150 ক্যারেক্টারের মধ্যে, যেন পুরোটা দেখা যায় এবং মানুষ এটা পড়ে ক্লিক করতে উদ্বুদ্ধ হয়। দেন 18 নম্বরে কি রিকগনাইজ আউটবাউন্ড লিঙ্কস হাই অথরিটি ওয়েবসাইট, এটা ট্রু হবে। গিভস ইনস্ট্রাকশন টু সার্চ ফর। আচ্ছা হুইচ ফাইল, এই যে এইখানে দেখেন robots.txt, ওকে, কারণ ওই যে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দেই robot.txt তে লিখে দেই, সো এটা এ নাম্বার আনসার। 18 নাম্বারটা হবে এ, ট্রু। জি মানে গুগল আউটবাউন্ড লিঙ্কে রেকগনাইজ করে কিনা সেটা বলা হচ্ছে। সো আমরা তো অবশ্যই যে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। সো দেন 19-এ হচ্ছে আপনার এ, জি দেন 20-এ হাউ ডু ইউ অপটিমাইজ টু ম্যাক্সিমাইজ সিটিআর। আচ্ছা সিটিআর ক্যান নট বি ইনফ্লুয়েন্স ইউর টাইটেল ট্যাগ অ্যান্ড মেটা ডেসক্রিপশন, হ্যাঁ এটাই বি নাম্বার আনসার হবে। দেন এই যে পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি, পিআর মানে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক বাট এখন আর গুগল রিকগনাইজ করে না, আগে এক সময় গুগল নিজে দিত পেজ র্যাঙ্ক।
এটা 1 থেকে 10 পর্যন্ত ছিল। ধরেন লাইক বিভিন্ন ক্যাটাগরাইজ করতো, যে আমরা অনেক খেলার সময় ছোট বড় যেরকম গ্রুপ গ্রুপ করি বা শক্তিশালীর দিক থেকে, এরকম গুগল সাইটের শক্তিমত্তার উপর ডিপেন্ড করে বিভিন্ন 10টা ভাগে ভাগ করতো। পরে সে এটা উঠায় নিছে, কারণ ওভাবে করলে অনেকেই কনফিউজ হয় যে যাদের তার মানে পিআর বেশি হবে তারাই ভালো র্যাঙ্ক করবে, মানে এই জিনিসটা গুগল উঠায় নেয় যে কন্টেন্টে কিওয়ার্ডে যে বেশি ভালো পারফেক্ট হবে তাকেই সে র্যাঙ্ক দিবে। এই জন্য সে পিআর সিস্টেমটাই উঠায় নেয়, কারণ ওইভাবে যদি সে ক্যাটাগরি করতেই যায় তাহলে তাদেরকে প্রায়োরিটি দেওয়াটাও তার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এই যে প্রথমটাই আনসার হবে। আমরা তো কন্টেন্ট রাইটিং এর সময় আমরা বলেছিলাম 0.25 থেকে ম্যাক্স 0.3% বা এখানে ম্যাক্স 0.025 থেকে এটা আমরা 2, 3, 4 এত পার্সেন্ট তো এখন আর ইউজই করি না, স্টাফিং হয়ে যাবে। এ নাম্বার হবে। এখন আসলে এটা আরো আগে চলতো, 2012 সালের পরে চলতো, বাট এখন এটাও চলে না। জাস্ট এই ক্ষেত্রে কি করবেন, কিছু ভালো কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, দিয়ে কন্ট্রোল F দিয়ে কিওয়ার্ড ফেলেন। কিওয়ার্ড ফেললেই দেখবেন যে আমরা বলেছিলাম যে আমরা ওই যে 4-5টা জায়গায় খুবই ইম্পর্টেন্ট 3-4 হাজার ওয়ার্ডের, জি। সো এটা এই পার্সেন্টেজ হবে, জি। ওকে, সো লং টেইল, হ্যাঁ এটা আমি হচ্ছে যেটা এটা 3 or 3 মোর ওয়ার্ড। আচ্ছা, 50% পেলে জি পাস। এইটাকে আমি হয়তো 100-এ কনভার্ট করব, 100-এ কনভার্ট করে জাস্ট 50%-এর উপরে যারা পেয়েছেন সবাই পাস করবেন, জি। আচ্ছা, তো যাই হোক আমরা এটা এখন বাদ দিই, আমরা একটু অডিটের মধ্যে গিয়ে কথা বলি। আচ্ছা, আমি কি ব্যাপার অনেক আগে জি। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা এখন একটু দেখি অডিটটা নিয়ে যতটুকু কথা বলা যায়। আচ্ছা, ওকে, আমি একটা অডিটের ফাইল শেয়ার করেছি। আচ্ছা, ওকে। সো প্রথমত দেখেন, আমি এখানে একটা কমপ্লিট ওয়েবসাইট অডিটের জন্য যে ফাইলটা বা যে চেকলিস্টটা আমাদের আসলে দরকার সেটা আমি একটা রেডি করে দিয়েছি যেন আপনাদের জন্য হেল্প হয়। কারণ ওয়েবসাইট অডিট মানেই হচ্ছে কি, অডিট মানেই কোনো কিছুর একটা কোনো নির্দিষ্ট গাইডলাইন বা মানদণ্ড থাকবে, ওইটার ভিত্তিতে আমরা বিচার বিবেচনা করি। যেমন কোনো যদি ফার্মে অডিট হয় যে সবগুলো জিনিস নিয়ম কানুন মেনে চলেছে কিনা বা কোনোটা ভায়োলেট করেছে কিনা, তখনই তো আসলে ইস্যু হয় বা তারা সেগুলো ফিক্স করে। তো এরকম আমাদের একটা চেকলিস্ট দরকার, যে চেকলিস্টের মাধ্যমে আমরা দেখব যে প্রত্যেকটা জিনিস আমাদের সাইটে পারফেক্ট আছে কিনা, না থাকলে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। এবং এই অডিটটা আসলে যেভাবে হয়, ধরেন কোনো একটা সাইট যদি শুরু থেকেই আমরা তৈরি করি তাহলে আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বলেছি যে আমরা এই স্টেজে এই কাজ করব, এইভাবে ধারাবাহিকভাবে যাব। সো আশা করি আপনাদের লেকচারের সাথে এর আচ্ছা, এইটা আপনাদের না, এটা অন্য একটা ব্যাচের। জি,
হ্যাঁ আমি ভুলে অন্য কোনো ব্যাচে দিতে গিয়ে দিয়েছিলাম, সো এটাও চাইলে দেখতে পারেন যে সেম ক্লাসটাই আপনাদের হচ্ছে, ওইটা আমি ভুলে দিয়েছিলাম অন্য এক ব্যাচে। ওকে, সো ওয়েবসাইট অডিটের যেটা বললাম যে এটা হচ্ছে একটা লাইক মানদণ্ড বা চেক লিস্ট আমাদের সাইটে দেখতে হবে। আমরা যখন শুরু থেকে তৈরি করব তখন আসলে তো আমাদের প্রত্যেকটা জিনিস আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ পারফেক্টলি করতে হয় সেগুলো কিন্তু আমরা শিখেছি, তারপরেও কোনো একটা জিনিস যেন মিস না হয়ে যায়, এই জন্য আসলে এই অডিট ফাইলটা রাখতে হবে। লাস্টে আমরা ইন্ডেক্স দেওয়ার আগে এই জিনিসগুলো চেক করে নিব যে আমি যে কাজগুলো আসলে করেছি সবগুলো ঠিক আছে কিনা, বা এখানে যা যা অপশন আছে সবগুলো আমি সঠিকভাবে করেছি কিনা, চেক লিস্ট, জি, যে আমার আবার কোনো ভুল বা মিসিং হয়ে যাচ্ছে কিনা। এছাড়া এমন হইতে পারে যে কেউ আপনাকে একটা সাইট দিল কাজ করার জন্য, বললো যে আমার এইখানে আমার এই টার্গেট, আমি এই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কিংয়ে নিতে চাই, আপনি আমার জন্য কাজ করেন। তো কী হবে, আপনি যদি আসলে অন্ধের মতো শুরুতেই কন্টেন্ট পাবলিশ ব্যাকলিঙ্ক করা শুরু করে দেন, এটা আসলে ভালো হবে না, কারণ আপনি তো জানেন না যে, কারণ আপনি নিজে হাতে কিন্তু তৈরি করেন নাই। সো শুরুতে তার কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে কিনা, কারণ যদি উল্টাপাল্টা কিওয়ার্ড নেয়, অনেক হার্ড কিওয়ার্ড নেয়, আপনি অনেক পরিশ্রম করেও ভালো জায়গায় আসতে পারবেন না। হইতে পারে যে আপনি অনেক পরিশ্রম করতেছেন, সাইট ম্যাপ ঠিক নাই, robot.txt হয়তো ঠিক নাই, অথবা গুগল সার্চ কনসোলে অ্যাডই করা নাই, আপনি সারা জীবন ব্যাকলিঙ্ক কন্টেন্ট পাবলিশ করে গেলেও র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না। ওয়েবসাইটের লোডিং স্পিড হয়তো ভালো নাই, বা থিমটা হয়তো আপনার মোবাইল ফ্রেন্ডলি না, বা এরকম আরও অনেক ইস্যু থাকতে পারে। ধরেন কন্টেন্ট লিখেছে, সবই ঠিক আছে, কন্টেন্ট লিখছে, বাট কন্টেন্টের মধ্যে ধরেন কোনো ওই যে এসইও ফ্রেন্ডলি করে কিওয়ার্ড প্লেসমেন্ট, ডেনসিটি, এই জিনিসগুলো ঠিক নাই, পারমালিঙ্ক ঠিক নাই, তাহলে কিন্তু দেখা যাবে আপনি কাজ করবেন কিন্তু আলটিমেট হচ্ছে এটার কোনো ইমপ্রুভমেন্ট রেজাল্ট আসবে না। যেমন ডক্টরদের কাছে কোনো লাইক ইস্যুতে গেলে কি করে, আগে ওই যে এক্সামিন করে, মানে ওইটাও হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ডস অফ অডিট, যে দেখে নেয় যে আপনার সব ঠিক আছে কিনা, যে হিস্ট্রিটা দেখে নেয়, দেন সেগুলো ফিক্স করে, এরপরে হয়তো আপনার হয়তো স্বাস্থ্য খারাপ, দেন সেইটা ট্রিটমেন্ট হতে পারে, জি, বা প্রেসক্রাইব করবে। সো আমরাও কি করবো, আমাদের ওয়েবসাইট পাওয়ার পরে আমরা আগে এভাবে অডিট করে নিব যে আসলে সব ঠিক আছে কিনা, না থাকলে আগে সেগুলো ফিক্স করে নেওয়া উচিত। এখানে অনেক ফিক্সিং আছে যেগুলো হয়তো অনেক সময় আমাদের পক্ষে পসিবল হবে না, কিছু জায়গায় ওয়েব ডিজাইনারকেও বা ডেভেলপারকেও লাগতে পারে, বাট ওয়ার্ডপ্রেস হলে ম্যাক্সিমাম সব আমরাই করে ফেলতে পারবো। জি স্যার, এই যে কথা বললেন না যে অনেক সময় হয়েছে, যেমন আমি আমার যে ওয়েবসাইট চুজ করেছি, যে নেমটা হচ্ছে হোম শেফ পিক্স, দ্যাট মিন্স একজন যে বাসায় রান্না করছে সেই যে জিনিসগুলা চুজ করে রান্নার, কথায় তো বোঝা যায় রান্নার জন্য চুজ করতে। তো সেক্ষেত্রে কি আমি যদি যেমন ডিনার ওয়্যার যেগুলো আছে, যেমন সার্ভিং যে কাটলারি যে সেটগুলো আছে, যেমন ডিনার সেট বা ড্রিঙ্কিং গ্লাসেস, তো এগুলো যদি নিয়ে যদি আমি কন্টেন্ট লিখি, তাহলে এটা কি মানে সাংঘর্ষিক হয়ে যায় এবং এটাকে আমি কোনো পেনাল্টি খাবো? না, আপনি আসলে কাজ করার ক্ষেত্রে আমি বলি আপনি যে কোনো কিছু নিয়েই কাজ করতে পারেন, কাজ করার ক্ষেত্রে কিন্তু পেনাল্টির কোনো ইস্যুই নাই। আপনি একটা সাইটে পৃথিবীর সব কিছু নিয়ে লেখালেখি করতে পারেন, আবার সব কিছু বললে আবার ভুল হবে, ইথিক্যাল যে জিনিসগুলো যেগুলো গুগল আসলে কোনোভাবেই নেগেটিভ জিনিস যেগুলোকে অ্যালাউ করে না, এগুলো বাদে আপনি যে কোনো নিশ নিয়েই কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হচ্ছে নিশের মধ্যে যেটা বলতেছেন এটা আপনার নিশের সাথেও যায়, সো এটা করলে তো আরও সমস্যা নেই। কিন্তু অনেক বেশি ছড়ায় ছিটায় এক এক টপিক্সে এক একটা করলে দেখা যায় আপনার অথরিটি গেইন করতে টাইম লাগে। ওই যে আমরা যেটা ইএটি আপডেট নিয়ে কথা বলেছি, সো ওই জায়গাটাতে আপনি যদি ডিফারেন্ট অন্য টপিক্সের মধ্যে ধরেন আপনি হেলথ নিয়ে লিখতেছেন বা আপনার কুকিং আছে, আপনি ওই নিশটাকে নিয়ে কাজ করলেই গুগল খুব ইজিলি বুঝতে পারবে যে না আপনি এই টপিক্সের উপরেই অথরিটি হওয়ার যোগ্য রাখেন, কারণ আপনি যেহেতু এই টপিক্স নিয়ে কথাবার্তা বলতেছেন। জি, বাট যদি অন্য টপিক্স নিয়ে বলেন কোনো সমস্যা নেই, ওই অন্য ক্যাটাগরিতে গিয়ে আপনি এস্টাবলিশ হতে ওই পরিমাণে কন্টেন্ট এফোর্ট দিতে হবে, কিন্তু এটা পেনাল্টির কোনো ইস্যুই নেই। আপনি যেটা ভয় পাচ্ছেন এটা নাই, বাট একটা নিশ নিয়ে আমি সবাইকে রেকমেন্ড করব কোনো একটা নিশ বা ক্যাটাগরি বেস কাজ করাটা বেশি ভালো হবে। কারণ গুগলের যে নতুন আপডেটগুলো আমরা যেটা বললাম যে ইএটি লাইক হচ্ছে ওর চাচ্ছে এক্সপার্টাইজ মিনস কি, হ্যাঁ, এবং ট্রাস্টওয়ার্দিনেস, কারণ সে শুরু থেকেই চাচ্ছে যে আপনি কোনো একটা জিনিস যেটার উপরে বেশি ভালো বুঝেন বা পারেন এটা নিয়েই আগান, তাহলে আপনার একসময় অথরিটি ক্রিয়েট হবে। বাট চাইলে যে কেউ যে কোনো সব টপিক্স নিয়েও কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। গুগলের মেইন জিনিস হচ্ছে আপনার
ম্যাক্সিমাম মার্কসই থাকবে র্যাঙ্কিংয়ের জন্য আপনি কোন কিওয়ার্ড পিক করতেছেন, ওইটার এগেনস্টে কত ভালো কন্টেন্ট দিচ্ছেন বা সেগুলো ব্যাকলিংয়ে কত ভালো করতেছেন। আর বাকি এই যে অন সাইট অন পেজে যা যা লাগে আমরা বললাম এগুলো তো থাকতেই হবে। আর এর সাথে এক্সট্রা মার্কস থাকবে হচ্ছে ওই যে ইএটিগুলো, এগুলো থাকলে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। কারণ 20% মার্কস হচ্ছে অলওয়েজ ওইটার উপরে থাকবে। সো এতে তারা দেখা যাবে যে আগায় থাকবে। বাট আপনি কোয়ালিটি দিয়ে, তার যদি আবার কোয়ালিটি লেস হয়, সে শুধু ইএটি একসময় ভালো করলো, পরে গিয়ে কোনো টপিক্সে ভালো কন্টেন্টই দিল না, সে র্যাঙ্ক করে ফেলবে, এটা কখনোই গুগল দিবে না। ওই জন্য তাকে এক্সট্রা কিছু মার্কস দিবে, বাট হচ্ছে মেইন তার কাছে হচ্ছে কন্টেন্টগুলো, ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স, এগুলো। আচ্ছা, তো আমরা একদম শুরু থেকে যদি আসি, প্রথমেই দেখেন যে ওয়েবসাইট অডিটের কয়েকটা ভাগ আছে। যেমন এসইওর মধ্যে ভাগ আছে, লাইক টেকনিক্যাল এসইও বা অনসাইট এসইও বলেছিলাম, এরপরে হচ্ছে অফ পেজ এসইও এবং হচ্ছে আমাদের কি অন পেজ এসইও। তো এই তিনটা ভাগেই প্রথম আমাদের যেটা আছে এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটির মধ্যে সাইট আসলে ওই যে অ্যাক্সেস বা পারমিশন যে সমস্ত কাজগুলো করতে হয়, এই রিলেটেডগুলোকে আমি এখানে ডিভাইডেড করেছি। প্রথম হচ্ছে ইন্ডেক্সিং স্ট্যাটাস, আপনার সাইট আসলে ইন্ডেক্স আছে কিনা। কেউ আপনাকে সাইটটা দিলেও র্যাঙ্ক করাতে হবে, তো প্রথমেই তো দেখতে হবে ওই যে বললাম, ইন্ডেক্স না থাকলে আপনি যতই কাজ করেন সারা জীবনে কোনোটাতে আপনি গুগলের লাস্ট নাম্বারেও আসবেন না। হ্যাঁ, কারণ হিস্ট্রিতেই নাই। সো এই জন্য আমাদের প্রথমেই চেক করতে হবে কি ইন্ডেক্সিং স্ট্যাটাস, ইন্ডেক্সিং আছে কিনা। ধরেন যে মানুষটা আমাকে তার সাইট দিয়েছিল তার 30টা পেজ ইন্ডেক্স আছে, দেন আমি দিলাম যে হ্যাঁ 30টা পেজ ইন্ডেক্স আছে। এগুলো কিভাবে আমরা চেক করতে পারি? দেখেন, চেক করার অনেকগুলো ওয়ে আছে। কোনো একটা সাইটকে কেউ বলতে পারবেন দুই একটা অপশন যে কীভাবে কোনো সাইট ইন্ডেক্স আছে কিনা আমরা চেক করতে পারি? হ্যাঁ, গুগলে সার্চ দিতে পারি, বা আমরা বলেছিলাম এই যে এভাবে সাইট ক্লোন দিয়ে আমরা ধরেন কোনো একটা সার্চ কনসোল, ধরেন অনেক সময় তো দেখা যাবে আপনাকে অ্যাক্সেস দেয় নাই, আপনি কিন্তু বুঝতে পারবেন না ওই সময়। হ্যাঁ, তখনও ধরেন বের করতে হবে, ওইটা থাকলে তো আপনি পাবেনই। ওকে, এই ক্ষেত্রে এরকম থাকে যে রেডি করে দেওয়া মিন্স হচ্ছে আপনার তার লং টাইম প্রজেক্ট, ধরেন তার হচ্ছে কাজ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, এরকম থাকে। তবে এগুলো আপওয়ার্কেই সব থেকে বেশি, ফাইবারে আমি আসলে ওই রকম পাই নাই। হ্যাঁ সরি, ফাইবারে আমি পেয়েছি। লাস্ট হচ্ছে ওর মূলত কাজ করেছিলাম অন্য টপিকস নিয়ে, পরবর্তীতে তার হচ্ছে যে কম্পিউটার রিলেটেড, সে ওই ইউকে থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে পুরাতন কম্পিউটারগুলো লাইক হচ্ছে ল্যাপটপ ডিসপোজাল বা এইসব বলে নিয়ে সে এটাকে মডিফাই করে সুন্দর করে এরপরে বিক্রি করে। তো তার এরকম হ্যাঁ 2-3টা ওয়েবসাইট ছিল, এগুলো প্রায় মনে হয় $1000 করে প্রতি মাসে দিত। তার হচ্ছে সাইটের কমপ্লিট এসইওর কাজ ছিল, বাট শুরু করেছিলাম মেবি তার হচ্ছে ব্যাকলিংক নিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে আসলে আমি বলবো যে খুব বেশি না, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওর তো ইনকাম, আমি ওই যে পরে ওইখান থেকে একটা আইডিয়াও পেলাম যে সেই রকম ডিসপোজালের জিনিসের হয়তো নিত, উল্টা এমনও হইতে পারতো যে তাদের থেকেও টাকা নিত। হ্যাঁ, ওর বিজনেস অনেক বেটার ছিল। আচ্ছা, সো যেটা বললাম যে আমরা যে কোনো সাইটকে নিয়ে সাইট ক্লোন দিয়ে এভাবে এন্টার দিব, দিলেই এই যে এখানে দেখবেন কি পরিমাণে পেজ এই সাইটের গুগলে আছে, চলে আসবে। আচ্ছা, এরকম যদি অনেক সময় ডিরেক্টলি নাও আসে, আচ্ছা আমরা আরও অন্যান্য এই যে একটা স্পেস কমাই দিলাম, স্পেস দিলে আবার আসতেছিল না। দেখেন, সাইট ক্লোন ওয়েবসাইটের লিঙ্ক দিলেই এই সাইটে সমস্ত পেজ চলে আসবে, অন্য কোনো পেজ কিন্তু দেখেন নাই, এবং এগুলো সব কিন্তু ইন্ডেক্স পেজ। সো টোটাল পেজের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 9980টার মতো। জি, অনেক সময় এত বেশি দেখালেও লাস্টের দিকে গেলে দেখবেন যে হয়তো নাও থাকতে পারে এত পরিমাণে, বাট এর আছে, যেহেতু এটা অনেক অথরিটি ওই আউটডোরের টপিক্সকে। বাট এরকম করে আপনার শো মোড়ে গিয়ে অনেক সময় পুরো জিনিসটা গুনতে পারেন, কারণ আমাদের সাইটে তো আর এত হয়তো হবে না, 100, 200, 500 ম্যাক্সিমাম নর্মালি। জি হ্যাঁ, আচ্ছা ওকে, আমি এটা হচ্ছে দেখায় দিব না, কিন্তু মেইনলি যেটা আসলে
404 পেজ এটা না রাখাটাই বেটার। অনেকেই যেটা করে কি করে যে ওয়েবসাইট পেজ লোডিং নেয় না, তখন হচ্ছে 404 ওই পেজটাকে এরর মানে ওইটাকে অ্যাড করে রাখে। তবে আমি বলবো যে অলওয়েজ সাইটে কোনো পেজ ইরোরই রাখবেন না, কারণ কোনো পেজে মানুষ যাচ্ছে ইনফরমেশন পাচ্ছে না, এটা উল্টা গুগল একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে আপনার সাইটে ভিজিটর যাচ্ছে কিন্তু কোনো ইনফরমেশন পাচ্ছে না। সো এই জন্য 404 ওই পেজ ওটা থেকে বের হয়ে আসাটাই বেটার। কন্টিনিউয়াসলি চেক করবেন, নর্মালি কোনো কাজ টাজ না করলে এটা হবে না। যদি কখনো ডোমেন কোনো কারণে এক্সপায়ার হয়ে যায় আবার নতুন করে রিনিউ করেন, সাইটের ডিজাইনে পরিবর্তন নিয়ে আসেন কোনো কারণে, তখন ম্যানুয়ালি চেক করতে হবে সবগুলো পেজ আমার পারফেক্টলি কাজ করতেছে কিনা। ইন্টারনাল লিঙ্কিংয়ের জন্য তো ইফেক্ট ফেলবে না, ওই যে আপনার মেইনলি মানে ওই আপনার প্রত্যেকটা পেজ কাজ করতেছে কিনা ঠিক মতো, যে লাইভ আছে কিনা। জি রিডাইরেক্ট করা নাকি, মানে ও সাসপেন্ড, এটা হচ্ছে ওই ডোমেন এক্সপায়ার হয়ে গেছে এই কারণে। আচ্ছা, এখন হচ্ছে নিয়ম আছে, যেমন প্রথমত আপনার ডোমেন এক্সপায়ার হয়ে গেলে প্রথম 3 মাসে আবার কেউ নিতে পারে না। এখন এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট ওই যে নেম চিপ বা এগুলো আছে এইখানে গিয়ে সার্চ দিয়ে দেখতে হবে অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল থাকলে আপনি নিয়ে নিতে পারবেন, কিন্তু অ্যাভেলেবেল না থাকলে নিতে পারবেন না। অ্যাভেলেবেল না থাকার কারণ হচ্ছে অনেক সময় হতে পারে যে ডোমেন রিনিউ করা আছে, হোস্টিং ধরেন নাই, এই কারণে সাসপেন্ড হতে পারে। অনেক সময় এরকম হইতে পারে যে কোনো নিয়ম কারণ বড় টাইপের কোনো কিছু, হয়তো ভেরিফিকেশন, অনেক সময় দেখবেন যে ডোমেন কেনার পরে খেয়াল রাখবেন ওই মেইলে ভেরিফিকেশন মেইল আসতে পারে, ধরেন ডোমেনটা, সেটাও যদি কেউ অনেক সময় ভেরিফাই না করে, চেক না করে, তখন দেখা যায় যে সাইটে ঢুকতে পারবেন না, সাসপেন্ড দেখাইতে পারে। হোস্টিং প্যানেলে কোনো বড় ভাইরাস অ্যাটাক হইলে অনেক সময় কি করে রাখে, ওই সার্ভার থেকে অটোমেটেড সাসপেন্ড করে দেয় যেন ও কোনো কিছু আর নিতে না পারে, পরে আবার রিসেট দিয়ে ঠিকঠাক করে ফ্রিজ করে রাখে। সেরকম আবার অনেক ইস্যুই হইতে পারে। সো এই টাইপের ইস্যু হইলে কিন্তু আপনি ডোমেন নিতে পারবেন না। কিন্তু দেখতেছেন যে না আপনার টোটালি নাই, ডোমেন নেমটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, তাহলে নিয়ে নিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে ইস্যু। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে সাইট ক্লোন দিয়ে এভাবে দেখতে পারি যে আমাদের কোন কোন পেজগুলো বা কী পরিমাণে পেজে যে ইন্ডেক্স আছে, তার মানে এই সাইটটা ইন্ডেক্স আছে। এছাড়াও আমরা আরেকটা টুল নিতে পারি, এটার নাম হচ্ছে এসইও। এই যে দেখেন এসইও কোয়েক বা এসইও কোয়াক, অনেকেই আমরা অনেকভাবে বলি, এটা হচ্ছে একটা অ্যাডঅনস। এটাকে কি করবেন, জাস্ট অ্যাড করে নেবেন, এই যে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন এসইও কোয়াক, এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে জাস্ট ওই যে আগের মতো আমরা কি করব, এখানে পিন করে দিব, যে এখান থেকে আমরা এই যে এটা পিন করে দিলাম, এখানে চলে আসছে। আমি ধরেন কোনো একটা সাইট আমি এই টাইপের একটা টপিকস দিয়েই সার্চ দিলাম, কোনো একটা ছোটোখাটো ওয়েবসাইটের মধ্যে ঢুকেই জাস্ট দেখাচ্ছি। ওকে, ধরেন এই যে কোনো একটা সাইটের মধ্যে আমরা আসলাম, আসার পরে যেটা আমরা জাস্ট এইখান থেকে যদি যাই, দেখেন এই যে এসইও কোয়েক আছে, এটাকে এই যে অন করা আছে, আর যখন কাজ শেষে অফ করেও রাখতে পারবেন। তো অন করে আমরা যদি এখানে আসি, এই যে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে যে এসইও কোয়াক, এখান থেকে একটা পাচ্ছেন পেজ ইনফো, একটা আছে ডায়াগনোসিস, এই দুটো আমাদের লাগে। এখানে ক্লিক করলে যে কোনো পেজে গেলে ওই পেজের টাইটেল এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা সে একটা রিপোর্ট দিবে, বা কিওয়ার্ডের ডেন্সিটি। আমরা এখান থেকে যাব ডায়াগনোসিসে, মেইনলি আমরা এখান থেকে যাই ডায়াগনোসিসে গেলে আমাদের এখানে যে পেজের টাইটেল কত ক্যারেক্টার, ক্যানোনিক্যাল টাইটেলের এই যে বেশি ক্যারেক্টার হয়ে গেছে, এই টাইপের যে কোনো ইয়েতে গেলে ইন্ডেক্স করা আছে কিনা, গুগল অ্যানালাইটিক্স আছে কিনা, ফেবিকন আছে কিনা, ওই যে অডিটের দেখেন রিপোর্ট আমরা এখান থেকে অনেকগুলো পেয়ে যাচ্ছি।
যেগুলো গ্রিন তার মানে পাস, যেগুলো ইরোর তার মানে এগুলো ইরোর প্রবলেম, আর ওয়ার্নিং বলতে খুব ভালো না খুব খারাপও না। আচ্ছা, আর যেটা বললাম এইখান থেকে আমরা যদি আসি পেজ ইনফোতে, যদি আসি পেজ ইনফোতে আসলে দেখেন কি পরিমাণ ইন্ডেক্স করা আছে এটা দেখায় যে 30,000-এর উপরে 400 এত পরিমাণে পেজ তার ইন্ডেক্স করা আছে। কারণ অনেক বড় সাইট, এগুলো তো প্রচুর কন্টেন্ট পাবলিশ করে। ছোটোখাটো যদি সাইট হয় ধরেন আউটডোর গ্যালারিতে 9,980 পিস। জি, ওদের আমি ধরেন আচ্ছা এরকম, বা আমি হচ্ছে ধরেন এরকম দুই একটা সাইটের নাম মনে করি, পিক জুইসার, আমি এটার মধ্যে যদি যাই আচ্ছা আমি এটার মধ্যে যাচ্ছি, ধরেন এইখানে কোন একটা সাইটে আসার পরেই এখান থেকে যদি আমরা পেজ ইনফোতে যাই তাহলে সেই সাইটেরও কি পরিমাণে পেজ আসলে যে 154টা, তার ধরেন কম কন্টেন্ট, সে 154টার মতো কন্টেন্ট দিয়েছে, এতগুলো পেজ তার ইন্ডেক্স আছে। আবার সবগুলো কন্টেন্টও না, কিছু ওই যে অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ এরকম হতে পারে। তার মানে আমরা দেখে বুঝতেছি যে কতগুলো টোটাল তার লিঙ্ক ইন্ডেক্সে আছে এবং সে যে ইন্ডেক্সিংয়ে গুগলে তাকে পাওয়া যাচ্ছে। তো প্রথমতই এবং সাইট ক্লোন দিয়েও আমরা বুঝতে পারলাম। সো ইন্ডেক্সিং স্ট্যাটাস নিয়ে কিন্তু আমরা পেয়ে গেলাম এবং এক্স্যাক্টলি কতগুলো ইন্ডেক্সিংয়ে আছে সেটাও আমরা বুঝে গেলাম। এবং এটার জন্য অনেক সময় ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য এই যে স্ক্রিনশট দিতে পারেন, বা এই যে প্রিন্ট স্ক্রিন বা এরকম বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে কী করতে পারেন, স্ক্রিনশট নিলে লিঙ্ক জেনারেট হয়ে যায়, এটা অটোমেটেড দিয়ে দিলে সেইখান থেকে দেখতে পারবে। ওই যে সাইট ক্লোন দিয়ে ধরেন আমি বের করেছি বা যেভাবেই বের করি এভাবে করে আমরা কিন্তু এখান থেকে যে বুঝতে পারবো কী পরিমাণে পেজ ইন্ডেক্স আছে। এছাড়া আরও অন্যান্যভাবেও হতে পারে, যে আমরা লাইক হচ্ছে কি এসইও কোয়াক দিয়ে যে গেলাম, অথবা কম কন্টেন্ট হলে আপনি ম্যানুয়ালিও কন্টেন্টগুলো গুনেও বের করে ফেলতে পারেন এবং জাস্ট একটু কন্ট্রোল, হ্যাঁ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী করবেন, কন্টেন্টগুলোকে এভাবে কম হলে আমরা চাইলে আরও বিভিন্নভাবে কিন্তু চেক করা যায়। আমি সবগুলো ওই দেখাচ্ছি যে এই পেজটা ইন্ডেক্সিংয়ে আছে কিনা, এটা দেখার জন্য বলেছিলাম কি কপি করে এই যে পেস্ট করলাম এবং এই যে গুগল সার্চে যাব, এটা গুগল সার্চ দিব, তার মানে এই যে দেখেন সেম টু সেম ওই লিঙ্কটাই দেখবেন এখানে আছে কিনা, ওই সেম পেজেই যাচ্ছে, তার মানে এটা ইন্ডেক্সিংয়ে আছে। তো ইন্ডেক্স চেক করা আসলে অনেক ওয়ে আছে দেখাইলাম, তবে ওই যে সাইট ক্লোন অথবা লাইক আমাদের হচ্ছে কি এসইও কোয়াক, এটার মধ্যে গিয়ে পেজ ইনফো থেকে চেক করা খুব ইজি। সো আমরা এটা দেখে ফেললাম। আর এই যে লিঙ্ক দিয়েছি সেটা ওই যে বললাম লাইট স্ক্রিনশট, যেটা আপনার দেখবেন যে ওইটার কোনো পোর্শন ইয়ে করে নিলে লিঙ্ক আছে, যে এই লিঙ্ক শেয়ার করলে ওই লিঙ্কে গেলেও কেউ ওই কি স্ক্রিনশট নিয়েছেন সেটা দেখা যায়, যেন ক্লায়েন্ট চেক করতে পারে। অনেক সময় এতটুকু লিখে দিলেই হয়, বাট প্রমাণ অনুযায়ী রেফারেন্স হিসেবে এভাবে দিতে পারেন। এরপরে robot.txt সাইটে আছে কিনা কিভাবে দেখব, সাইটের নাম লিখে /robot.txt, বা আপনার যদি এই যে এখান থেকেও আমরা এসইও কোয়াকে যাই, ওই যে পেজ ইনফোতে আমরা গেলাম, কোন একটা সাইটে যদি যাই, আচ্ছা হ্যাঁ, অথবা আমরা এই যে এদিকে সাইটে এসেছিলাম, ধরেন এখান থেকে যদি আমরা আসি, পেজ ইনফোতে ফার্স্টে যাই, এখানে দেখবেন robot.txt, এটাতে না দেখালে পরেরটাতে দেখাবে। আচ্ছা আমরা এখান থেকে ডায়াগনোসিসে যাই, যে ডায়াগনোসিসে গেলে আমরা এখান থেকে ইমেজ ফ্রেম, এদিকে robot.txt-টা আমরা খেয়াল করব, এই যে robot.txt-টা এই সাইটে কি আছে। সো খুব ইজিলি আমরা robot.txt-ও কিন্তু এসইও কোয়াক দিয়ে ডায়াগনোসিস করে বের করে ফেলতে পারলাম। সো এখানে দিবেন। এছাড়া ওয়ে আছে, আমি অল্টারনেটিভ 2-3টা করে ওয়ে দেখাচ্ছি। এই সাইটের নামের হোম পেজের একদম লাস্টে আমরা ওই যে /robots.txt, ওকে
ওকে, এভাবে লিখলেও অনেক সময় এই যে চলে আসবে তার robot.txt ফাইল। ওকে, অনেক সাইট অনেক বড় থাকতে পারে, এগুলো কোনো দরকার নেই, কারণ তাদের অন্যান্য বিভিন্ন পেজ থাকতে পারে যেগুলো তারা ম্যানুয়ালি ডিজাইন করার সময় অনেক সময় এগুলোকে হাইড করে রাখার জন্য এগুলো করে, যে ডিসেবল, বাট আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু ওই যে ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়, আমরা ওইটাই দিয়ে দিব। সো আমরা খুব ইজিলি কি করতে পারি, আপনার হচ্ছে গুগলে এর অস্তিত্ব আছে কিনা, robot.txt আছে কিনা সেটা আমরা বের করলাম, কারণ এই প্রত্যেকটা পয়েন্টই র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ইভেন এগুলো না থাকলে আপনি গুগল অ্যাডসেন্স এগুলোতে অ্যাপ্লাই করলেও আপনাকে অ্যাপ্রুভাল দিবে না, কারণ এগুলো হচ্ছে গুগলের গাইডলাইন যে একটা সাইটে এই জিনিসগুলো থাকতে হবে। এরপরে হচ্ছে HTML সাইট ম্যাপ, এটার কথা আমি বলি, এটা আসলে কোনো ইম্পর্টেন্ট জিনিস না। এটা একটা সময় ছিল জন্য আমি ফাইল যেহেতু আগেই বানিয়েছি মাঝে মধ্যে মডিফাই করি, বাট HTML সাইট ম্যাপ বলতে অনেক সময় অনেক বড় সাইটের নিচের দিকে দেখবেন হচ্ছে একটা HTML সাইট ম্যাপ বানানো হয়, তবে XML সাইট ম্যাপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। HTMLটা ইউজারের জন্য যে নিচে গেলে যেন বুঝতে পারে এই সাইটের কোথায় কি আছে, এরকম একটা গাইডলাইন আসলে, বাট এটার আসলে কোনো দরকার হয় না, কারণ এখন সবাই নর্মালি গুগল সার্চ করা বুঝে ক্যাটাগরি থেকে ওভাবে করতে পারে। কিন্তু অনেক বড় সাইটে নিচের দিকে এখনও 2-4টা সাইটে খুঁজে পেতে পারেন যে লেখা থাকবে ইউজার সাইট ম্যাপ, ইউজারের জন্য গাইডলাইন, তবে এটা আসলে এখন আর নেই, আগে এক সময় ছিল যে বড় সাইটগুলোতে এই সাইটের কোথায় কি পাওয়া যাবে এটা নিয়ে একটা সূচিপত্র টাইপের একটা অপশন থাকতো, বাট এটা আসলে কোনো দরকার নেই, এটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে আপনার XML সাইট ম্যাপ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। XML সাইট ম্যাপটাও আমরা ডায়াগনোসিস করে পেয়ে যাব। ওকে, এটা আমরা কি করব, জাস্ট SEO কোয়াকে আমরা যাব, ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করলেই এই যে XML সাইট ম্যাপ এটা আমরা পেয়ে গেলাম। এই সাইটে যে সাইটে এসেছে এটাতে আছে এবং সে লিঙ্ক সহ দিয়ে দিচ্ছে, ওকে, সো মিস হওয়ার কোনো চান্স নাই। এরপরে হচ্ছে কাস্টম 404 পেজ। ওকে, এটা হচ্ছে চাইলে আমরা কাস্টমলি কি করতে পারি, 404 এর জন্য যে কোনো একটা পেজ বানাতে পারি যদি লোড না নেয়, বাট বলেছি যে কোনো পেজকে আসলে কাজ করবে না এমন অবস্থায় না রাখাটাই ভালো। সবগুলো যা দেখা যাবে ইনফরমেশন দরকার নাই বা আমি এটা নিয়ে আর করতে চাই না, ওটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেয়া। এছাড়াও সমস্যা নেই, আমি হচ্ছে কাস্টম 404 পেজ কীভাবে হয়তো বানিয়ে ইন্টিগ্রেট করা যায় ওয়ার্ডপ্রেসে এটা দেখায় দিব না, বাট নর্মালি আমি বলবো যে এটা ইউজ করার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে অন পেজের মধ্যে আসলাম। প্রথমে এগুলো ছিল আসলে একদম কোর টেকনিক্যাল এসইও। এছাড়াও এখানে কিছু কিছু জিনিস অনেক সময় যদি বাই চান্স এদিকে না পান, নিজেদের মাথার মধ্যে থেকেও এখানে অ্যাড করতে পারেন, যেমন পারমালিঙ্কটা। এই মুহূর্তে টেকনিক্যাল এসইওর কথা যেহেতু বললাম, পারমালিঙ্কের জিনিসটা কিন্তু চাইলে আমরা এদিকে অ্যাড করতে পারি যে পারমালিঙ্কটা ঠিক আছে কিনা। ওকে, সো অনেক সময় অনেক কিছু আছে যে আমি যে কমপ্লিট সব অ্যাড করে ফেলেছি এমন না, আপনাদের মাথা থেকেও আসতে পারে। যেমন কোর টেকনিক্যাল এসইওর মধ্যে লোডিং স্পিড আর একটা ফ্যাক্টর হইতে পারে, তবে দেখতে হবে যে এদিকে লোডিং স্পিড এগুলো দেয়া থাকার কথা, যদি না থাকে তাহলে এইখানে আমরা লোডিং স্পিডটা অ্যাড করব, পারমালিঙ্কটা অ্যাড করব, কারণ পারমালিঙ্কও তো ইম্পর্টেন্ট। পারমালিঙ্ক মানে কি আমরা তো বুঝি, ওই যে লিঙ্কের ফরম্যাটটা কেমন আসলে, এবং এটা তো আমরা জানি এটা সব থেকে ভালো সাইটের পরে জাস্ট আপনার কন্টেন্টের ওই যে কিওয়ার্ড অনুযায়ী পারমালিঙ্কগুলো আসবে, কোনো সাল মাস ডেট এগুলো থাকবে না। না, পারমালিঙ্কের কোনো ক্যারেক্টারের কথা আমরা বলি না। হ্যাঁ, ওই যে আমরা হ্যালো ওয়ার্ল্ডের আগে যে সালটাও ছিল যে ওইটা আমরা দিয়েছিলাম, জি হ্যাঁ, ওই সাল মাস তারিখ এরকম ছিল, জি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সাইটটা ওই যে HTTP বা HTTPS কিনা এগুলোর কথা বলেছিলাম, ওইটা তো আমরা তখন বলেছিলাম। পাশাপাশি এখন আমাদের কি করতে হবে জানেন, একটু চেক করতে হবে। কোনো সাইট যদি দেখেন এইখান থেকে সে এক্সাম্পল ধরেন আউটডোর গিয়ার ল্যাব, এইটা আমরা এদিক থেকে চেক করলাম যে এইটা HTTP বা www সহ দিলে ধরেন সে এক্সাম্পল একভাবে ওপেন হইলো, www সহ দিলে একভাবে ওপেন হলো, আবার ধরেন আমি www ছাড়া যদি HTTPS দিয়ে এখানে আমি যদি অন করি, দুইবার যদি দুই লিঙ্কে ওপেন হয় তার মানে প্রবলেম আছে, বাট এটা ঘুরে ফিরে সেম একই লিঙ্কে যেতে হবে, এই যে একইভাবে একই লিঙ্কে কিন্তু যাচ্ছে। ওকে, এখানে
সেপারেটলি হলে সমস্যা, কারণ আমরা জানি যে ডোমেইন কেনার সময় শুধুমাত্র একটা মাঝখানে ড্যাশ বা একটা লেটার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু ডোমেইন আরেকটা কেনা যায়। হ্যাঁ, অ্যাড্রেস ভিন্ন হয়ে যায়, মানে গুগল কখনোই সম্ভব না বা মানুষের মতো বোঝাই না যে আচ্ছা এই সাইট আর এই সাইট লাইক ডিফারেন্ট বা একই, এটা বুঝবে না। সে বুঝবে কোনো স্ল্যাশ চেঞ্জ হয়ে গেলেও ভাববে অন্য সাইট, মেশিন। জি, এই জন্য আপনার সাইট যদি www সহ, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল। মূলত আগে এইগুলো বেশি ইস্যু হইতো যে আপনার সাইট www-তে ওই যে ইন্ডেক্স করার সময় দিয়েছেন আর শুরুতে ইনস্টল করার সময় আর এক ফরম্যাটে করেছেন। অনেক সময় যেটা হয় যে www সহ দিলে ওভাবে ওপেন হয়, আবার www ছাড়া দিলে ওই লিঙ্কে ওপেন হয়, মানে একই লিঙ্কে রিডাইরেক্ট হয় না। এতে গুগল ভাববে হয় এর কন্টেন্ট ও কপি করছে আর ওর কন্টেন্ট পুরোটাই কপি করছে, মানে এটা হচ্ছে পুরো ইন্টারনাল ডুপ্লিকেট হয়ে যায়। সো এই জন্য আমাদের দেখতে হবে যেভাবেই আমরা সার্চ দিই ঘুরে ফিরে দেখেন একই লিঙ্কে ওপেন হচ্ছে। সো এইটা থাকা মানে কোনো সমস্যা না। সো এটা আমরা ম্যানুয়ালি এভাবে লিঙ্কটা চেক করব যে আমাদের www নন www ভার্সন এগুলো ঠিক আছে কি না। সেমভাবে ওই যে আমরা বললাম www বা নন www ভার্সনে ঘুরে ফিরে একইভাবে আসে কিনা, এই জন্য আমি একই ভার্সনে ওপেন হচ্ছে। আর ওয়েবসাইটে যে HTTPS আছে কিনা, HTTPS থাকলে সিকিউর, আর দুইটা ঘুরে ফিরে একই লিঙ্কে ওপেন হচ্ছে কিনা। এটা হচ্ছে ইন্টারনাল ডুপ্লিকেট কন্টেন্ট থেকে আপনাকে বাঁচাবে। আচ্ছা, আর এটা হচ্ছে সাইটের জন্য মেটা, লাইক এটাকে বলা হয় হেরিফ্ল্যাঙ্ক। এটা আসলে ভালো না। এটা হচ্ছে আপনার বিভিন্ন লিঙ্কের মধ্যে দেখবেন অনেক সময় এরকম স্ল্যাশ এই সেই অপশন থাকে, এবং এটা আসলে একটা সাইটের জন্য ভালো না, এবং এটা আমার মতে এটা এখন ডিলিট করে ফেলা দেয় এটাই ভালো। আসলে হেরিফ্ল্যাগ বা হচ্ছে বিভিন্ন বলা হয় সাইটের লোডিং স্পিড এগুলো বাড়ায় ফেলে, বিভিন্ন জাঙ্ক ফাইল টাইপের। আচ্ছা, মেটা টাইটেল, এটা তো খুবই ইম্পর্টেন্ট। মেটা টাইটেল মানে আমরা তো বুঝি যে আমাদের টাইটেলের ক্যারেক্টার 60 নিচে হলে বেটার, ম্যাক্সিমাম 65 ক্যারেক্টার, এবং আপনার ওই পেজগুলোতে টাইটেলটা দেয়া আছে কিনা এবং H1-এ দেয়া আছে কিনা সবগুলো চেক করতে হবে। আমি ধরেন কোনো একটা পেজে গেলাম, পেজে যাওয়ার পরে আমি কি করব, এদিক থেকে প্রথম পেজ ইনফোতে যদি যাই, এই যে এটা যেটা টাইটেল এক্সাম্পল, আমরা যদি এখান থেকে ইনফরমেশন না পেলে আমরা এইখানে গিয়ে এটাকে এসইও কোয়েক দিয়ে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করলে দেখেন এটা হচ্ছে 68 ক্যারেক্টার। অবশ্যই ইউআরএল এ তো সমস্যা নাই, টাইটেলটা দেখবো 42 ক্যারেক্টার, তার মানে কি ঠিক আছে। এটা বলেছিলাম মিনিমাম 11 ম্যাক্সিমাম 65। জি, সো এইখানে এটা টাইটেল কিন্তু ঠিক আছে। মেটা ডেসক্রিপশন দেখেন একটু হয়ে গেছে, বাট মেটা ডেসক্রিপশন আসলে 150 ক্যারেক্টারের মধ্যে। আমি বলবো যে এটা এখনও ভুল আছে। এইটা গুগল একবার আপডেট করেছিল, সেই সময় হয়তো নিচে, এরপরে আর চেঞ্জ করে নাই। 150 ক্যারেক্টারের মধ্যে মেটা ডেসক্রিপশন লিখতে হয়। গুগল একবার এটা নিয়ম করছিল যে 160 থেকে 300 পর্যন্ত এটা লিখতে হবে, তবে এটা 150 ক্যারেক্টার পারফেক্ট। সো এটা কোনো প্রবলেমও দেখাচ্ছে না, এটা ওয়ার্নিং। 155 হচ্ছে কি ওই মেটা ডেসক্রিপশনে, এটা 150-র মধ্যে লিখলে আসলে পারফেক্ট। হ্যাঁ, বেশি হয়ে গেলে যেটা হবে আপনার ফোনে দেখবেন যে ডট ডট দেখা যাবে। এটা একটু কম বেশিতে কিন্তু র্যাঙ্কিংয়ের যে ইফেক্ট ফেলে এমন না, কিন্তু ওই যে ইউজার আর দেখতে পারে না। সো কমপ্লিট মেসেজটা না দেখতে পেলে তখন আসলে ইস্যু হয়। আচ্ছা, এরপরে আপনার ওই যে হেডিংটা H1 ট্যাগে আছে কিনা এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। আচ্ছা, সো আমরা দেখলাম মেটা টাইটেল আছে এবং এটা ভালো মতো অপটিমাইজ থাকলে ওকে ঠিক আছে। এইখানে যেটা ছিল এটা ভালো মতো অপটিমাইজ ছিল না। এরপরে মিসিং মেটা টাইটেল, মানে এটার মধ্যে H1 ট্যাগে আছে কিনা। সো ওকে, H1 ট্যাগে আছে এবং একটা পেজে একটাই। এটা আমরা বিভিন্নভাবে চেক করতে পারি। এক হচ্ছে আমরা টাইটেলটাকে কি করতে পারি, এভাবে সিলেক্ট করে ইন্সপেক্ট করে দেখতে পারি এটা H1 ট্যাগে আছে কিনা। হ্যাঁ, H1 ট্যাগে আছে। অথবা আমরা কি করতে পারি, এই যে এখান থেকে কিন্তু ইন্সপেক্ট করে দেখলাম। এভাবে যে কোনো টাইটেল সাবটাইটেলকে আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি সেটা কোন ট্যাগে আছে। পাশাপাশি আমরা কিন্তু এই পেজে গিয়ে ওই যে এসইও কোয়েক থাকলে এত কষ্ট আমাদের করতে হচ্ছে না, শুধু ডায়াগনোসিস দিলেন এটার এই যে টাইটেলটা H1-এ আছে কিনা সেটাও বলে দিবে যে হ্যাঁ এটা H1 ট্যাগের মধ্যে আছে টাইটেলটা। হ্যাঁ, মানে আমি মাল্টিপল ওয়েতে দেখাচ্ছি, আপনারা যে কোনো একভাবে দেখলেও হবে। থাকে না যে মাল্টিপল অপশন জানা থাকলে বেটার, হয়তো এইটা কাজ করলো না ওইটা, বা ভেরিফাইও করতে পারলেন, অপশন থাকা ভালো। জি,
ওকে, তো মেটা টাইটেল, এরপরে হচ্ছে ডুপ্লিকেট মেটা টাইটেল। ডুপ্লিকেট বলতে আপনি দেখবেন যে আপনার কোনো পেজের সাথে সেম টু সেম আসলে আছে কিনা, ইন্টারনাল ডুপ্লিকেট হচ্ছে কিনা, এগুলো একটু ম্যানুয়ালি এটা চেক করতে হবে। যে আপনার অন্য কোনো যদি একই টাইপের থাকে, সেম কিওয়ার্ড দিয়ে তো বলেছি একাধিক আর্টিকেল কি লেখা যাবে, যাবে না। ওই যে এটা খুবই একটা কিন্তু রিস্কি জিনিস এবং সাইটের জন্য ভালো না। সো এটা যেন কোনো টাইটেলও কোনোভাবেই সেম টু সেম না হয়ে যায়। কিওয়ার্ড ডিফারেন্ট হলে তো সেম টু সেম হবে না, তারপরেও এখানে অপশন রাখা যেন এই ভুলগুলো না হয়। দেন মেটা ডেসক্রিপশন 150 ক্যারেক্টারের মধ্যে রাখবো। মেটা ডেসক্রিপশনও আছে কিনা সেটাও আমরা চেক করতে পারবো তো ম্যানুয়ালি সার্চ দিয়ে। মিসিং মেটা ডেসক্রিপশন, যদি আপনার অনেকগুলো যে ক্লায়েন্টের নেওয়া হয়েছিল তার ধরেন 50টা পেজ ছিল, সে এমনভাবে হয়তো শুরুতে এসিও করছে যে মেটা ডেসক্রিপশনই অনেক পেজে দেয় নাই, তো তাহলে তো তার র্যাঙ্কিংয়ে নেওয়ার আগে ওই পেজ টেজগুলো ঠিক করতে হবে। সো আমরাও ইন্ডেক্সিংয়ে দেওয়ার আগে সব দেখে নিব যে সবগুলো টাইটেল দিয়েছে কিনা, সেগুলো H1-এ দিয়েছে কিনা, মেটা ডেসক্রিপশন দিয়েছে কিনা, প্রত্যেকটা জিনিস আমাদের চেক করে নিতে হবে। এরপর মেটা ডেসক্রিপশনও আবার ডিরেক্ট কোনো জায়গা থেকে কপি বা কন্টেন্টের মধ্যে থেকেই প্রথম লাইন 2-3 লাইন কপি করে দিয়েছেন কিনা এটাও দেওয়া যাবে না। পুরো কন্টেন্টটার একটা রিপ্রেজেন্ট করে এমন একটা মেটা ডেসক্রিপশন লিমিটের মধ্যে লিখতে হবে, হ্যাঁ সামারি করে, এবং ওই যে শুরুর দিকে কিওয়ার্ডটা রাখতে হবে একবার। এরপরে হচ্ছে হেডিং, সাব হেডিং, সেগুলো যেন আপনার একটা পেজে H1 থাকে এবং বাকিগুলো H2-র নিচে H3, যেমন ওই দিন একজনের সাইট দেখলাম সে H1-এর পরে ডিরেক্ট H3-তে চলে গেছে। সো এটা তো কখনোই করা যাবে না, কারণ H1-এর পরে H2 ওর নিচে যদি ওভাবে থাকে সিকোয়েন্সে H3 আসতে পারে। সো দেখলাম যে তার সাইট ভালো করতেছে না, এটার কারণ হচ্ছে সে এভাবে আসলে H1-এর পরে H3 গিয়েছে। ইভেন একটা আর্টিকেলের মধ্যেই ধরেন আমরা তো একটা পুরো আর্টিকেলটাকেই একটা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড থাকে, সে একটা পেজের মধ্যেই অনেকগুলো কিওয়ার্ড দিয়ে ফেলছে, মানে এটা হবে না। সো এরকম ইস্যু আসলে থাকা যাবে না। ওকে, সো মিসিং যদি থাকে কোনো পেজের তাহলে সেগুলো তো ফিক্স করতে হবে। ওই সাইটে, যে সাইট আমাকে অডিট করতে দিয়েছিল ধরেন, তার কতগুলোতে এগুলো মিসিং আছে, এই জিনিসগুলো তাকে দিতে হবে, এবং এগুলোতে একটা একটা করে আমরা চেক করতে পারবো। প্রত্যেকটা পেজে গিয়ে ডায়াগনোসিস করলেই পেয়ে যাব, অথবা নর্মালি চেক করলেও পাবো। দেন মাল্টিপল হেডিং, মাল্টিপল H1 কি থাকা যাবে একটা পেজে? থাকা যাবে না, একটা পেজে একটাই H1 ট্যাগ থাকবে। H2, H3 অনেক থাকতে পারে, সমস্যা নাই। সেগুলোও আপনি কি করতে পারবেন ম্যানুয়ালি। আপনি তো এমনিতে দেখলেনই, পাশাপাশি এদিক থেকে আসার পরে আমরা দেখলাম ওইটা H1-এ আছে, ঠিক আছে, এইটা টপ 13 রেটিং, বা ধরেন এদিক থেকে আমি এই যে আরেকটা পেলাম, এটাকে সিলেক্ট করে আমরা যখনই ইন্সপেক্টে যাব গিয়ে দেখতেছি H2, ঠিক আছে, ইন্সপেক্ট, জি, এই যে এখান থেকে ইন্সপেক্ট, এখানে ক্লিক করলে কোডের ফরম্যাটে ওপেন হয়ে যাবে, মানে এখানে সে কোন কোডটা ইউজ করছে কোন ট্যাগে। ওকে, সেভাবে করে করে আমরা দেখে ফেললাম যে একটা পেজে আর তার একাধিক H1 ট্যাগ নাই, তার মানে ঠিক আছে। তো তখন এখানে আমাদের এই জিনিসগুলো মার্ক করতে হবে। এরপরে মিসিং ইমেজ অল্টা ট্যাগ, ইমেজ অল্টা ট্যাগ দেওয়া আছে কিনা, ওই যে কার্জার নিলেই ইমেজের উপরে চলে আসবে, দেয়া না থাকলে আমরা ওই যে ভিতরে গিয়ে অ্যাডভান্সে গিয়ে ওই যে মেটা ট্যাগ, অল্টা ট্যাগ দিয়ে আসবো ইমেজের মধ্যে। তার অনেকগুলো ইমেজে ধরেন অল্টা ট্যাগ দেওয়া ছিল না। এরপরে হচ্ছে ইউআরএল বলতে, আচ্ছা আমরা যে পারমালিঙ্কের কথা আগে বলতেছিলাম ওইটা এখানে দেখেন দেয়া আছে। মূলত এটা ওই যে এলোমেলো টাইপের আপনার এর মধ্যে সাল, মাস, তারিখ থাকে, যেটা তার মানে এটা পারফেক্ট আছে কিনা, পারফেক্ট থাকলে পারফেক্ট, যদি দেখি যে না তার হচ্ছে এইগুলো হজবড়, এটার মিনিং তো আসলে হজবড় এই টাইপেরই কিছু একটা। সো যদি ওই রকম থাকে সাল, মাস, তাহলে ওইটাও কী করতে হবে, ফিক্স করতে হবে। অথবা অনেক সময় লিঙ্ক ফিক্স করা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে আগে যেগুলো করে ফেলছে হয় ওগুলো ওভাবে রাখতে হবে, অথবা সেগুলোকে আবার একটু বেশি ঝামেলা করতে হবে, নতুন করে ওই লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে কাজ করতে হবে। অথবা আমরা যেটা করতে পারি, আমরা শুরু থেকে যদি এটা মেনটেন করি তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা ইউআরএল বা পারমালিঙ্কগুলোকে চেক করব যেন এগুলো ঠিকঠাক থাকে, এবং নেক্সট টাইমে যদি কোনো সাইটে আগে থাকে ওগুলো রাখেনি কয়েকটা, পরবর্তীগুলো অবশ্যই পারমালিঙ্ক ফিক্স করে নিয়ে ওভাবে করে কাজ করতে হবে, কারণ এগুলো র্যাঙ্কিং অনেক বড় ইম্পর্টেন্ট রাখে। দেন ইউআরএল ফ্রেন্ডলিনেস, ওই সেম কথাটা, ইউআরএলগুলো যেন সুন্দর, ওই যে
গুলো বলেছি যে সাইটের নেমের পরেই কিওয়ার্ডগুলো থাকে, এভাবে থাকতে হবে। এরপরে কিওয়ার্ডে নিউআরএল, অডিটের আসলে দরকার হয় না, কারণ আমরা তো যেভাবে করেছি আসলে আমাদের সাইটগুলো অডিটের দরকারই হবে না। তারপরে এগুলো থাকলে আর কি একবার চেক করে নিতে পারবেন। জি, ক্রস চেক করে নেওয়া যায়। এই জন্য আমরা বলেছিলাম যে শুরুতে অডিট নিব না, অডিট নিব লাস্টে, কারণ এই জিনিসগুলো আমরা এমনিতেই সব শিখে ফেলবো। কারণ শুরুতেই যদি আমি এগুলো বলতাম কেউ আসলে বুঝতেনি না। আর এই পুরো জিনিসটা অডিট মানেই তো আমরা পুরো জার্নিটা শেষ করলে এগুলো আমি জানি যে আপনারা এমনিতেই পারবেন, কারণ এখানে এক্সট্রা কিছুই নাই। অডিট মানেই আমরা যা যা করব সেগুলো কোনো কিছু মিস করে আসলাম কিনা বা ভুল করে ফেলেছি কিনা, জি ভায়োলেন্স হয়েছে কিনা, এটাই আসলে অডিট। অডিট মানে তো আর এর বাইরে কিছু না। ওই যে আপনি যদি লাইক সৎ থাকেন, সৎভাবে করেন, এ তো কোনো সমস্যা নেই। জি, যদি প্রবলেম থাকে ওইগুলো ওই যে তারপরে আবার রিচেক করা যায় আমি আবার কোনো মিসিং করে আসলাম কিনা সারা বছর বিজনেসে, এরকম। সো কিওয়ার্ড ইন ইউআরএল এগুলো তো জি থাকতেই হবে। ইউআরএলটা যতটা শর্ট রাখা যায়, কারণ ওই যে আমরা বলেছিলাম শুধু কিওয়ার্ড পোর্শনই রাখবো, টাইটেলের আগে পিছে ফেলে দিব, তাহলে শর্ট হয়ে যাবে। ওকে, এগুলো আমাদের ইউআরএল অ্যানালাইসিস আলাদাভাবে এটা ডান। দেন ধরেন সাইটের ডিজাইন প্যাটার্ন বা এগুলো, সেই সমস্ত ক্ষেত্রে যদি ই কমার্স সাইট হয় ব্রেড কাম দেখতে পারি, ওই যে হোমের পরে যেগুলো আমরা বলেছিলাম এগুলো ব্রেড কামের। আমাদের নর্মাল সাইটে ব্রেড কাম দরকার নাই। দেন টপ লেভেল নেভিগেশন, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে না, এটা ব্রেড কাম মানে হচ্ছে দেখেন ধাপে ধাপে আসা, মানে আপনি যখন ওয়েবসাইট ব্রেড কাম, এটা দেখবেন আমাদের ইয়োস্টের মধ্যে আছে, এটা ই কমার্স হলে এনেবল করে দিলেই অটোমেটেড ব্রেড কাম হয়ে যাবে। আমরা যেভাবে ক্যাটাগরি করি এভাবেই, কিন্তু গুগলে বা ইয়েতে যখন এই যে দেখেন এইভাবে ওয়েবসাইট ব্রেড কাম, আচ্ছা ওকে, ওয়েবসাইট ব্রেড কাম এইটার মধ্যে যদি যাই আমরা ইমেজেস, দেখেন এইখানে আমরা যখন কোনো পোর্শন নিয়ে সার্চ করবো যে হোম, এরপরে লাইক এভাবে স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। যেমন অ্যামাজন বা বিভিন্ন সাইটে গেলে ওই যে ক্যামেরা লেন্সে গেলে আমরা কোথা থেকে জার্নি স্টার্ট করে কোথায় আসি, এইটা আসলে জি এভাবে করে সে আসলে এখানে একটা ইয়ে করে দেয়, সিকোয়েন্স করে দেয়। আচ্ছা, টপ লেভেল নেভিগেশন, টপ লেভেল বলতে একদম ওই যে হেডিংয়ের উপরে আমরা বলেছিলাম যে লোগোটা একদম বাম পাশে থাকবে অথবা একদম উপরে থাকবে নিচ দিয়ে নেভিগেশন, এই জিনিসগুলোর কথা এখানে বলা হচ্ছে যে সাইটের ডিজাইনে। পাশাপাশি এখানে আরও অনেক আছে, ফুটারটা ঠিক আছে কিনা, এরপরে আপনার হচ্ছে আরও 2-4টার কথা বলতে পারবেন, যদিও সেগুলো এইখানে আছে। লাইক ওই যে আপনার ফেভিকন ঠিক আছে কিনা, লোগো ঠিক আছে কিনা, লোগোটা অটোমেটেডলি আসলে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে, কিন্তু সেটাও ক্লিক হয় কিনা, এই বিষয়গুলো আসলে এখানে যে সাইটের। দেন হচ্ছে আপনার হচ্ছে যদি নর্মালি এরকম হয় যে সাইটের বিভিন্ন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ওই যে শর্ট করলে আমরা যেগুলো করে দেখেছিলাম যে কোনো লেখা টিখা কেটে যাচ্ছে কিনা, ফোন থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। এই জিনিসগুলো আসলে মূলত আমাদের সাইটের ডিজাইন, যে ডিজাইনের ক্ষেত্রে দেখতে হবে কোনো ইস্যু আছে কিনা। লোডিং স্পিডও আমরা এই ইস্যুর মধ্যে দেখতে পারি। দেন এরপরে হচ্ছে লিঙ্ক অ্যাসেসমেন্ট, লিঙ্কের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক আমরা ইজিলি চেক করার জন্য যেটা করতে পারি, এদিক থেকে অ্যাডভান্স আছে ব্রোকেন লিঙ্ক চেকার। ওকে, ব্রোকেন লিঙ্ক চেকার বলতে আপনার সাইটে যদি কোনো পেজ, ওই যে যেটা বললাম 404 যেন না থাকে, যদি কোনো পেজ দেখবেন যে আছে কিন্তু কাজ করতেছে না, তখন এই যে ব্রোকেন লিঙ্ক এটা হেল্প করবে। সো ব্রোকেন লিঙ্ক এটাকে আপনারা জাস্ট কি করবেন, অ্যাড করে নেবেন। এটাকে অ্যাড করে নেওয়ার পরে যে কোনো সাইটে আমরা যাব, আমি যদি ধরেন এই সাইটে যাই, যদিও কোনো একটি ই কমার্স সাইট, এখানে গিয়ে এই যে এখানে ক্লিক করে দিব, সে চেক করা স্টার্ট করবে প্রত্যেকটা লিঙ্ক। দেখেন স্টেপ বাই স্টেপ সে চেক করতেছে, কোনোটা ব্রোকেন পেলে এই যে রেডের এইখানে 1 2 3 বা যতগুলো ব্রোকেন পাবে দেখাবে, এবং সেই লিঙ্কটাকে যে ওকে ওকে বলতেছে না, এইগুলোকে এই যে রেড করে দিবে। এগুলো কিন্তু সবগুলো সে চেক করতেছে এবং বলতেছে এগুলো ওকে আছে, তাহলে আপনি লিঙ্কও পেয়ে গেলেন, তখন ওই লিঙ্কের জন্য কাজ করতে হবে।
হ্যাঁ সবুজ আসবে, জি। যেগুলো ব্রোকেন থাকবে মানে কাজ হবে না, সেগুলো আপনাকে দেখায় দিবে যে এটা কাজ করতেছে না। তখন বুঝবেন যে আমার পেজের এই পেজটাতে প্রবলেম আছে, তখন আপনি ম্যানুয়ালি গিয়ে সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে কিনা, বা ওই লিঙ্কটা কপি করে এখানে যাবেন, যে দেখবেন ওকে কাজ করতেছে না, তখন ওইটাকে ফিক্স করতে হবে। সো আচ্ছা, ব্রোকেন লিঙ্কের জন্য আমরা ওই যে ব্রোকেন লিঙ্ক চেকার অ্যাডভান্সটা অ্যাড করেছি। ব্রোকেন লিঙ্ক চেকার ক্রোম লিখলেন, এরপরে এই যে অ্যাডভান্স পেয়ে গেলেন, এটাকে জাস্ট অ্যাড করে ফেললেন। আমাদের অলরেডি অ্যাড আছে জন্য রিমুভ দেখাচ্ছে। দেন কি করেছি, যে সাইটে গিয়েছি, যে সাইট হবে এই সাইটে গেলাম, গিয়ে দেখেন এখানে শুধু ক্লিক করে দিব, এই যে ব্রোকেন লিঙ্ক আছে না, এটার উপর ক্লিক করে দিলাম, সেই সাইটটাকে চেক করা শুরু করে দিয়েছে সব লিঙ্ক। দেখেন সবগুলো লিঙ্ক এভাবে চেক করতেছে আর বলতেছে এই লিঙ্কটা ঠিক আছে। তারপর আমি চাইলে লিঙ্ককে কপি করে এখানে দিয়ে দেখতে পারি এটা আসলেই কাজ করে কিনা। এই যে কাজ করতেছে, একটা কিওয়ার্ডের উপর কাজ না করলে আমি তখন সেটাকে কি করতাম, ফিক্স করার ট্রাই করতাম যেন এটা লোড নেয়। সো ব্রোকেন লিঙ্ক খুব ইজিলি আমরা চেক করে ফেলতে পারি। ম্যানুয়ালি প্রত্যেকটা লিঙ্কে যেতে পারেন, কিন্তু এটাতে অনেক হ্যাসেল হয় অনেক সময়। সো ব্রোকেন লিঙ্ক দিলে অটোমেটেড সব চেক করে ফেলবে, বা যে কোনো ক্লায়েন্টের সাইট হলেও ব্রোকেন লিঙ্কগুলো চেক করে ফেলতে পারলেন যে তার কোনো পেজ এমন আছে কিনা যেটা ভালো কাজ করতেছে না। সো আমরা ব্রোকেন লিঙ্ক এভাবে ব্রোকেন লিঙ্ক চেকার যে অ্যাডভান্সগুলো দিলাম সেগুলো তার নিজ দায়িত্বেই ওই যে প্রত্যেকটা লিঙ্কগুলোকে চেক করে করে আসলে দেখিয়ে দিচ্ছে যে ব্রোকেন আছে কিনা। এসইও কোয়েক, এসইও কোয়েক বা এসইও কোয়াক, QUAKE। আচ্ছা, সো ব্রোকেন লিঙ্ক কীভাবে খুব ইজিলি চেক করতে হয় এটাও আমরা দেখলাম। আমরা কোথায় ছিলাম, এই যে এখানে। এরপর ব্রোকেন ইমেজ, সেমভাবে সে ব্রোকেন ইমেজেরও যদি কোনো কিছু হয় ও দেখায় দিবে। নর্মালি ইমেজ যদি দেখবেন যে লোড না নেয়, কাজ না করে, অটোমেটেড ওই ব্রোকেন লিঙ্ক যেটা সেই দেখিয়ে দিবে, বা ওই ইমেজটাকে তখন রিপ্লেস করে ফেলতে হবে। এরপরে অ্যানকর টেক্সট লিঙ্ক, এটাও অ্যানকর টেক্সটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেখানে যেখানে হয়তো লিঙ্ক আছে ওইখানে গিয়ে একটু দেখতে হবে যে ওই যে ক্লিকেবল হচ্ছে কিনা, এটা একটু ম্যানুয়ালি করতে হবে। বা যদি এছাড়াও আপনার ওই ব্রোকেন লিঙ্ক চেকার সে নিজেই করবে, যদি কোনো জায়গায় ওই লিঙ্ক থাকে ওইটা কাজ না করে সেগুলো দেখাবে, তবে এগুলো ম্যানুয়ালি একটু চেক করাটাই ভালো, অ্যানকর টেক্সট ঠিক মতো কাজ করতেছে কিনা। লোগোটা ক্লিকেবল কিনা, লোগোটা মানে লোগোর মধ্যে লিঙ্ক বলতে এই যে এখানে, এগুলো আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করলে অটোমেটেড হবে, কিন্তু ডেভেলপারদের তো ম্যানুয়ালি করতে হয়, তাদেরগুলোতে বেশি রিস্ক থাকে। একটু চেক করে দেখতে হবে যে আপনি যেখানেই যান লোগোতে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাকে হোম পেজে নিচ্ছে কিনা। ওই যে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, তো এটাও হ্যাঁ ঠিক আছে। স্কেমা মার্কআপ, স্কেমা মার্কআপ বলতে হয় যে আমরা প্রত্যেকটা পেজের ক্ষেত্রে অন পেজে গিয়ে যে স্কেমা মার্কআপগুলো অন করে দিব, এটা করে দিলেই স্কেমা মার্কআপ অটোমেটেড অন হয়ে গেল। আচ্ছা, স্কেমা কোথায় ছিল, আমরা এইখানে। ওকে, এই যে স্ট্রাকচারাল ডাটা, বা এটাকে বলা হয় স্কেমা মার্কআপ। সো যে সাইটের অডিট করা হয়েছে ওই সাইটে ছিল না, এটা ওই যে স্কেমা মার্কআপ অন পেজের মধ্যে গিয়েই দেখবেন স্কেমা অপশন আছে, আমরা দেখেছিলাম। অনেকের মাথায় নাও থাকতে পারে এখন। ডুপ্লিকেট কন্টেন্ট বলতে এখন কন্টেন্টগুলো আপনাকে একটু ম্যানুয়ালি চেক করতে হবে। কন্টেন্টগুলো কপি করে করে বা কয়েকটা কন্টেন্ট চেক করলেই বোঝা যায় যে সে আসলে যে আমাকে কাজ করতে দিছে, আমি এরকম অনেক আছে, আপনি হয়তো সবই বুঝেন, আপনার কাছে এগুলো নর্মাল মনে হবে, কিন্তু আমি অনেক সময় এরকম অনেক মানুষের এসইওর সাইটের কাজ করার জন্য শুরু করছি, বাট দেখি যে তার সাইটে ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে ডুপ্লিকেট। হয় সে নিজেই বুঝে নেই, সে ভাবছে যে না অ্যামাজন থেকে কপি করে নিলে আর কি হবে, বা আর একটা সাইট থেকে নিলে এটা তো সমস্যা না, অথবা সে যাকে দিয়ে লিখাইছে সে যে কপি দিছে সে আর চেক করে নেই, ভাবছে রাইটার লিখে দিছে, পাবলিশ করে গেছে, কিন্তু আলটিমেট দেখা যায় লং রানেও ভালো কাজ করে না। তখন এই যে আমাদের কন্টেন্টগুলোকে কপি করে এখন পাশাপাশি কিউ টেক্সটে দেখবেন এআই ডিটেক্টরও কিন্তু অ্যাড করেছে, যেহেতু ওই যে বললাম মার্চের 5 তারিখের দিকে একটা এআই রাইটিং নিয়ে একটা পেনাল্টি টাইপের এসেছে, যে গুগলের ডিক্লারেশন এখন সে এআই কন্টেন্ট আসলে পছন্দ করবে না। যে সো এই জন্য এআই বা ডুপ্লিকেট কন্টেন্ট কিনা দুইটা অপশনই কিউ টেক্সটের মধ্যে দেখবেন আছে। এই যে একটা দেখেন, চেক ফর এআই আর চেক ফর প্লাগারিজম, দুইটা বিষয় আমরা চেক করতে পারবো কিউ টেক্সট দিয়ে।
কিউ টেক্সট হচ্ছে এতবার ফ্রি দেয় না, ওই একবার বা ম্যাক্সিমাম 3বার ফ্রি করতে দেয়। ডুপ্লিকেট থেকে এটা অনেক বেশি বেটার, বাট এটা হচ্ছে পেইড। সবসময় দিবেন না, সবসময় দেবেন, এটা ডেইলি আপনাকে ম্যাক্সিমাম 3বার চেক করতে দিবে। স্যার ডুপ্লিকেট দিয়ে আমরা কাজ চালাচ্ছি। আপাতত যে ওটা দিয়ে করেন, তবে এটা ওইটা থেকে আসলে অনেক বেটার। ইনভেস্ট করতে হবে। এটার ক্ষেত্রে ইনভেস্ট হয়েছে, বাট আপাতত এটা দিয়ে করেন, নিজের মতো করে লিখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি আসলে ইউনিক করে লিখছেন কি না। বাট ভালো বেটার চেক বা অন্য কারো কন্টেন্ট চেকের জন্য আসলে আপনার কপি স্ক্রিপ্ট বেস্ট, এরপরে কিউ টেক্সট এগুলো। ডুপ্লি চেকের ওরা আসলে এত পারফেক্টলি ধরতে পারে না, মোটামুটি সান্ত্বনা পাওয়ার জন্য হ্যাঁ যতটুকু কাজ করার পরে। জি। 50% হিউম্যান টাচ, 50% চ্যাটজিপিটি দিয়ে তখন ধরে ফেলে। হ্যাঁ, সো আর এইগুলো দেখবেন আরও বেটার ধরতে পারবে। ওই সেম কন্টেন্ট এখানে দেন, ও আরও দেখবেন যে লাইন বাই লাইন ভালোভাবে ধরবে। আমার তো একবার একটা কন্টেন্টে স্যার 40% ধরে ফেলছে। যে তোমার তো চেক আউট। তার মধ্যে আবার 60% ছিল চ্যাটজিপিটি, পরে কাইটা আবার করার পরে বুঝতে পারলাম। ওকে। হ্যাঁ, এরপরে হ্যাঁ এটা মোটামুটি করতে পারবে। আচ্ছা, বাট এগুলো কিউ টেক্সট এগুলো আরও বেশি বেটার। আচ্ছা, দেন আমরা কোথায় ছিলাম? এইদিকে ডুপ্লিকেট কন্টেন্ট, সাইটের লোডিং স্পিড, যে লোডিং স্পিড এদিকে আছে। লোডিং স্পিড বললাম ওই যে আমরা লোডিং স্পিড চেক করার জন্য যেতে পারি হচ্ছে আপনার 4 সেকেন্ডের নিচে নামলে ভালো এগুলো। আর এই মার্কসে 80% হলে বেশি বেটার। আমরা এটার নাম হচ্ছে ওয়েবসাইট লোডিং স্পিড টেস্ট। ওয়েবসাইট লোডিং স্পিড টেস্ট বাই গুগল এরকম লিখলেও হবে। এই যে পেজ, এটা হচ্ছে গুগলের, কিন্তু এই যে এটা হচ্ছে গুগলের। এখন তারা দেখতে পাচ্ছি নাম চেঞ্জ করছে, তো সমস্যা নেই। এখানে আমরা এসে যে কোনো সাইটের ওই যে লিঙ্কটা ওভাবে দিব, দিয়ে যে অ্যানালাইজে ক্লিক করব। জাস্ট আমরা এখানে গিয়ে সার্চ দিব মোবাইল, ডেস্কটপ। এগুলো আসলে 80+ হলে বেটার, তবে তারপরেও পাশাপাশি দেখতে হবে সাইটটা মোটামুটি ভালো লোড নেয় কি না, সেগুলো ম্যানুয়ালি চেক করার জন্য এটা। এছাড়া আরও অন্যান্য সাইট আছে, পিংডম, বাট এইটা গুগলের এটা দিয়ে চেক করতে পারেন। একটু টাইম নিচ্ছে। এটা 51 আছে, এদিকে হচ্ছে আবার ডেস্কটপে বেশি আছে 98। সো ইমেজের সাইজ এগুলো কমাইলে বেশি ভালো। আমরা এদিকে যদি দেখি স্পিড, আচ্ছা এগুলো একটু বেশি, এই যে টাইম নিচ্ছে জন্য এগুলো 4 সেকেন্ডসের নিচে নিয়ে আসতে পারলে বেটার। আচ্ছা, সো এরপরে আমরা যেটা দেন হচ্ছে গুগল পেজ স্পিড। আচ্ছা, মোবাইল ডেস্কটপ দুইটাই তো আমরা একই টুলের মধ্যেই পেলাম। এরপরে মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা এটা চেক করার জন্য যেটা করব, আমরা যে কোনো সাইটকে এদিকে ওপেন করার পরে আমরা লোগোতে গিয়ে যেটা করতে পারি, ডেস্কটপ থেকে চেক করার জন্য আমরা এভাবে করে দেখেন শর্ট করে ফেলতে পারি। শর্ট করে আমরা এভাবে জাস্ট চেক করতে পারি যে এটা কোনো ডিভাইসে কেটে যাচ্ছে কিনা। এভাবে করলে যদি না কাটে, এটা কাটবে না। তার পাশাপাশিও দেখবেন যে ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলিনেস চেক এভাবে দিলেই, এই সমস্ত বিভিন্ন টুলের মধ্যে আসলে লিঙ্ক দিলে বা অনেক জায়গায় আসছে দেখবেন মোবাইলের আইকন থাকবে, এই সমস্ত জায়গায় আসলে দিলেও চেক হবে। বাট নর্মালি আমরা যেটা করতে পারি, এগুলো দিলে দেখবেন বিভিন্ন ফোনের সাইজ টাইজ ডিসপ্লে এগুলো দেখাবে যে ওগুলোতে ঠিক আছে কিনা। আমরা এদিক থেকে ওই যে বললাম শর্ট করে এভাবে স্ক্রিন ছোট করে দেখলেও হবে, যেগুলো সব ডিভাইসে আসলে পারফেক্ট আছে, কোনো লেখা কোনো কিছু কেটে যাচ্ছে না, সে অটোমেটেড নিজেকে নিজের মতো করে সাইজ করে নিচ্ছে। এছাড়া বললাম এই যে বিভিন্ন জায়গায় ডিভাইসে যে আসলাম, এরকম গুগলে সার্চ দিলে দেখেন এখানে কোনো লেখা টিখা কেটে যাচ্ছে না, সো ঠিক আছে বলছে সব কিছু জাস্ট আপনার ঠিক আছে। সেরকম বিভিন্ন ডিভাইসে গেলে ফেললে জাস্ট এখানে বুঝতে পারবেন। এছাড়া আরও অন্যান্য টাইপের অনেক সময় বিভিন্ন
মোবাইল ফরম্যাট আসবে, সো এগুলো চেক করা যায় নর্মালি। সো ওয়েবসাইট অডিটের আসলে এগুলোই, যেটা বললাম যে ওয়েবসাইট অডিট এক্সট্রা আসলে যে কোনো কিছু অনেক শিখতে হবে এমন না, এখানে সবই আমরা শিখেছি, সেই জিনিসটাকেই কম্পাইল করে দেখা যে আসলে সবগুলো পারফেক্ট আছে কিনা, যে কাজ করে কিনা। সো এটাই হচ্ছে ওয়েবসাইট অডিট মেইনলি। সো আমি ফাইলটা অলরেডি দিয়ে দিয়েছি। সো যে কোনো ক্লায়েন্টের হলেও তার সাইটের জন্য এটাকে অ্যানালাইসিস করে তার যেগুলো ঠিক আছে সেগুলো দিতে হবে, যেখানে ভুল আছে সেগুলো এভাবে করে ওয়েবসাইট অডিটের রিপোর্ট তাকে জমা দিতে হবে। বা যে কোনো সাইট কাজ দিলে শুরুতে এই জিনিসগুলো আগে চেক করে নিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে ওই যে বললাম যে বড় ইস্যু থাকলে অনেক কাজ করবো কিন্তু আলটিমেট রেজাল্ট পাবো না। এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে সব স্ক্রিনশটের ইমেজ, টেস্ট করার যে ইমেজ। জি, কারণ আমি দেখলাম এর এতগুলো লিঙ্ক ব্রোকেন আছে, তাকে আমি শুধু কথা দিয়ে বললাম না, আমি পাশাপাশি ওই যে ওই রিপোর্টটা আসার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, লাইট, এটার নাম হচ্ছে লাইট স্ক্রিনশট। এটা দিয়ে দেখবেন যে লিঙ্ক জেনারেট হয়, মানে আপনি জাস্ট লিঙ্ক হয়ে যাবে, এটা ওইখানে দিয়ে রাখলে অথবা ওই যে ড্রাইভে আপলোড করে লিঙ্ক দেওয়ার মতো, দেখবেন যে এখানে দিলে লাইট স্ক্রিনশট দিলেন, তাহলে তার কতগুলো লিঙ্কে যে ব্রোকেন আছে এগুলো অটোমেটেড, আমি যেমন ওইটা দিলাম, এছাড়া অন্যান্য যে কোনো জায়গা থেকে এতগুলো ব্রোকেন আছে ওইখানে ওই যে রেড করে লিঙ্ক সহ দেখাবে, আপনি চাইলে বড় রিপোর্ট করে ওভাবেও দিতে পারেন। সেইগুলো হচ্ছে সবগুলো নেওয়া, জাস্ট স্ক্রিনশট, এই যে লাইট শট যেটা, এটা দিয়ে নেওয়া। জি, লাইট শট এটা দিয়ে জাস্ট নিয়ে লিঙ্ক জেনারেট করে ফেলতে পারবেন। ওকে, সো এই হচ্ছে অডিটের মধ্যে আর কোনো যে কোর্সেস থাকলে বলতে পারেন। আচ্ছা ওকে, আমরা এখন অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করে